তো আমরা শুরু করি। নবগ্রহ স্তোত্র পাঠ করবেন দিলীপ সূত্রধর। জি স্যার। প্রণাম স্যার। প্রণাম। ওম শ্রী গণেশে নম। নবগ্রহ স্তোত্রম। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্চাপেয় মহাদূতিম দান্তারিং সর্বপাবগ্ন প্রণতহস্মি দিবাকরম। ওম দিব্য শঙ্কুতুষারাবম কিরুদার্ণব সম্ভবম নমামি শশিরং ভক্তা শম্ভুর মুকুটভূষণম। ওম ধরণী গর্ভসম্ভূতম বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাং নমাম্যহম। ওম প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগণপেতম নমামি শশিনম সুতম। ওম দেবতানামিষিণঞ্চ গুরু কনক সন্নিবম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। ওম হিমকুন্দ মৃণালাভম নৈত্যানাং পরম গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গব ভার্গবং প্রণমাম্যহম। ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সোনম মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্ত শনশ্চরম। ওম অর্ধকায়ং মহাগুরুং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম। ওম ফালালধূম সংকাশং তারাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রত্বং ক্রুরং তং কেতুং প্রণমাম্যহম। ইতি কাশমুকোদগীতং জ পটেত সুমোমাহিত দিবা বা যদি বা রাত্র শান্তি স্তোষ্ণ সংশয়। জয় গুরু। স্যার অনুমতি দিলে একটু কথা বলতে পারি স্যার? শুরুতেই আচ্ছা বলেন। হ্যাঁ, শুরুতে ওই দিলীপ সূত্রধরকে একটু আপনার সংশোধন করে দিতে চাচ্ছি যে সর্বক্ষেত্রে সবার জন্য ওম শব্দটা আপনার বারবার আপনার ব্যবহার করা ঠিক নয়। ওম শব্দটা শুধু একবার ব্যবহার করবেন। যারা ভবিষ্যতে নবগ্রহ স্তোত্র পাঠ করবেন তারা শুধু ওম শব্দটা একবারেই ব্যবহার করবেন। শেষ স্যার, ধন্যবাদ। এখানে বিষয় হচ্ছে, আর নবগ্রহ স্তোত্র প্রত্যেকেই মুখস্থ রাখবেন। আমাদের এক এক দিনে এক একজন স্তোত্র পাঠ করবেন। তো এখানে একটু আপনারা প্রয়োজনে ইউটিউব থেকে বা উম, যেখানে থাকে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা এর সুর লয় এগুলো একটু শিখে নেবেন। যেমন আপনাদের পাঠ করার সময় একটু লক্ষ্য রাখার দরকার যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার যেটি বললেন যে ওম হচ্ছে প্রথমবার ব্যবহৃত হবে, তারপরে আর হবে না। যেমন ওং জবা কুসুম শঙ্কার শঙ্কাশ্ব পেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারাভং ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শশীনঙ্গ ভক্তা শম্ভু মুর্কুটভূষণম। মানে ওং প্রথম মন্ত্রে একবার করে আর বাকি মন্ত্রে করার দরকার নেই, কিন্তু লয় তাল এগুলো আপনারা শিখে নেবেন। যাই হোক, ধন্যবাদ। তো বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 3। বিষয় হচ্ছে রাশির প্রতীক, কারকতা, প্রয়োগ পদ্ধতি। আরো কিছু রয়েছে, যদিও বোর্ডে এটি কম লেখা হয়েছে। 3 নম্বরে আপনারা সিলেবাসে দেখে নেবেন। দ্বাদশ রাশির মান আছে প্রথম, তারপরে আছে রাশির প্রতীক, তারপর রাশির প্রকারভেদ, রাশির কারকতা, তারপরে জন্মছকে তার প্রয়োগ এবং হস্তরেখার প্রাথমিক পরিচয়। তো সবাই খাতায় একটু হরোস্কোপ তৈরি করে নেবেন। বেশ কয়েকটা তৈরি করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যে বেশি করে কয়েকটা হরোস্কোপ তৈরি করে নেন। তৈরি করে নিলে আমরা আমাদের জন্য সহজ হবে। যে জন্য হাতের যেহেতু হস্তরেখার প্রাথমিক পরিচয় রয়েছে, সেহেতু আমরা হাতে কি রেখেছি, হরোস্কোপ আমি এখানে একটা করে রেখেছি। খুব বেশি আর আপনাদের কঠিন ক্লাস খুব একটা নেই। তো আজকে সন্ধ্যায় যে বুঝতে পারবেন যে ধীরে ধীরে আপনাদের সহজ হতে যাচ্ছে। যেমন ধরেন 21 নম্বর ক্লাসটা একটু কঠোর আছে, 13 নম্বর ক্লাসটা একটু কঠিন আছে, টেবল অফ অ্যাসেন্ডেন্স 22 নম্বর একটু কঠিন আছে, তারপরে 24 নম্বর একটু লেখালেখি বেশি, 25 নম্বরে একটু বেশি লিখতে হবে, তারপরে গুলো কিন্তু আর লেখার মতো খুব একটা ক্লাস নেই। তো আপনারা যারা ভয় পাচ্ছেন তাদের ভয় এমন কোনো বিষয় নয় এটি। যে আপনাদের আমরা বলেছি 10টি ক্লাস হয়ে গেলে দেখবেন যে অটোমেটিক আপনাদের
আহ, এর প্রতি আগ্রহ চলে আসবে। তো আমরা প্রথম একটু দেখবো যে আজকে আমাদের যেহেতু রয়েছে দ্বাদশ রাশির মান। তো প্রথম যদি আমরা 12 রাশির মান বলি, তাহলে মান বলতে এক রাশি সমান 30 ডিগ্রি। এটি আমরা কিন্তু আগে ক্লাসে আলোচনা করেছি। তো দ্বাদশ রাশির মেষ রাশির মান 30 ডিগ্রি, বৃষ রাশি 30 ডিগ্রি, মিথুন রাশি 30 ডিগ্রি, কর্কট রাশিও 30 ডিগ্রি, সিংহ রাশি 30 ডিগ্রি, কন্যা রাশি 30 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা রাশি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা রাশি 30 ডিগ্রি, এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে 30 ডিগ্রি ধরেন, বলা হলো যে তুলা রাশি কত ডিগ্রিতে পড়েছে, এই মানটা আমাদের জানতে হবে কেন? তাহলে তুলা রাশি কত ডিগ্রিতে পড়েছে? 1 2 3 4 5 6 7 নম্বরে প্রবেশ করেছে। তাহলে 180 ডিগ্রির পরে গিয়ে যে 30 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 210 ডিগ্রি পর্যন্ত তুলা রাশি। যদি বলা হয় কর্কট রাশি কত ডিগ্রিতে পড়েছে, তাহলে 1 2 3, 33 90, 90-র পরে 90 থেকে 120 পর্যন্ত কর্কট রাশি। বুঝেছেন তো? এটা একেবারে সহজ জিনিস কিন্তু। বুঝেছেন যে 30 ডিগ্রি করে একটা রাশি? হ্যাঁ স্যার। সবাই বুঝছেন? না বুঝলে কথা বলবেন। আপনাদের কাছে বুঝছি। ক্লাস কঠিন হোক এটা তো আমরা চাচ্ছি না, আমরা চাই যে সহজভাবে বোঝেন। এবার রাশির মান 30 ডিগ্রি ধরার পরে আমাদের দ্বিতীয় অপশন আছে যে রাশির কারকতা, রাশির না, ও রাশির প্রতীক। তাহলে রাশির প্রতীক কি, এটা একটু লিখে নেন আপনারা। প্রথমে মেষ রাশি লেখেন। মেষ রাশির মেষ অথবা ভেড়া। তো আমরা ভেড়ার ব্যাপারে অবশ্য কিছু কথাবার্তা বলবো আমরা। তো আগে লেখেন যে মেষ রাশির আহ মেষ অথবা ভেড়া হচ্ছে তার প্রতীক। এই নমস্কার ভেড়া গুরুজি। হচ্ছে, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। তো এই মেষ রাশির প্রতীক ভেড়া, ভেড়াকে কিন্তু অগ্রগামী বলা হয়, মানে ভেড়া একটু কম বোঝে, মেষ একটু কম বোঝে, কিন্তু তারা গায়ের জোর বেশি খাটায়, যার জন্য সবার আগে থাকে। ভেড়ার পালে তাড়া দিয়ে দেখবেন। আর একই সঙ্গে যদি ছাগল গরু বিভিন্ন কিছু থাকে তাহলে দেখবেন যে সে সব সময় আগে যেতে চায়। তো এই অগ্রগামী মনোভাবটা কিন্তু এই মেষ রাশির ভেড়ার বিশেষ বৈশিষ্ট্য এবং কর্মশক্তির প্রতীক। এরা সবসময় কিভাবে কর্মশক্তিকে নিজের ভিতরে আনা যায় তার একটা চিন্তা চেতনা এই ভেড়ার মধ্যে থাকে। এবার দেখেন বৃষ রাশি। বৃষ রাশির প্রতীক হচ্ছে ষাঁড়। ষাঁড় মানে এড়েগুল, আমরা যাদের চিনি সেই ষাঁড়। ষাঁড় হচ্ছে সম্পদ আর ভোগের প্রতীক। আমি সংক্ষেপে কিছু বলে যাচ্ছি। সম্পদ এবং ভোগ। বৃষ রাশির ষাঁড় লেখেন সম্পদ এবং ভোগের প্রতীক। আপনার রাশির সিম্বল কিন্তু এটি, রাশির সিম্বল যখন দেখবেন তখন দেখবেন বৃষ রাশি একটি ষাঁড়ের মাথা দেওয়া থাকে। তো এটা হচ্ছে, এরা সবসময় সম্পদের দিকে তাকায় আর ভোগের দিকে তাকায়। কেন তাকায় এর ব্যাখ্যা একটু দেবো আপনাদের। প্রথম অবস্থায় যদি কঠিন হয়ে যায় তা আমরা আগে একটু যতটুকু লেখা লিখে নিই। তারপরে হচ্ছে মিথুন রাশি, যমজ নারী পুরুষ। তাহলে টুইন নারী এবং পুরুষ তার চরিত্রে, তাহলে যমজ নারী পুরুষ যদি হয় তাহলে কিন্তু তাদের একটা দ্বৈত মনোভাব থাকবে, মনের মধ্যে একটা কৌতূহল থাকবে। হ্যাঁ, মিউট করুন, যিনি কথা বলছেন মিউট করতে হবে। যিনি কথা বলছেন, বিলদত্ত, কে কথা বলছেন? সামনে কই যে 9988 উনি কথা বলছেন।
9988, ওটা তো কোড নাম্বার দেওয়া আমাদের, যে আইডি পাসওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, কোড নাম্বার দিয়ে রাখছে, হ্যাঁ। কি নাম আপনার? 9988 কথা বলুন। আপনার নাম কি? আচ্ছা থাক। মিথুন রাশি হচ্ছে যমজ পুরুষ, যমজ নারী পুরুষের একটি প্রতীক। আপনারা দেখেছেন, এটি সবসময়ের জন্য একটা দ্বৈত মনোভাব থাকে, এদের মধ্যে একটা কৌতূহল থাকে। পরবর্তীতে আপনার রাশির বৈশিষ্ট্য যখন পেয়ে যাবেন, সেই রাশির বৈশিষ্ট্য থেকে আপনারা পড়ে নেবেন। সেটি ওই পঞ্জিকায় প্রত্যেক রাশির আহ যে পৃষ্ঠাগুলো রয়েছে, উম এটা হচ্ছে 48 নম্বর পৃষ্ঠা থেকে মেষ থেকে মিন পর্যন্ত যে রাশি রয়েছে, এই রাশির বৈশিষ্ট্য প্রথম যে প্যারাটা, ওই প্যারাটা পড়লে আপনারা রাশির বৈশিষ্ট্য হয়ে যাবে। সুরজি, আমি একটা বিষয় অনুমতি সাপেক্ষে জিজ্ঞেস করতে একটু চাচ্ছিলাম। পরে করেন, লিখে রাখেন, লিখে রাখেন, পরে করবেন। এখন প্রশ্ন করার সময় নয়, একটু দ্রুত লিখুন। তো মিথুনের পরে হচ্ছে মিথুন, কর্কট। কর্কট রাশির প্রতীক হচ্ছে কর্কট বা কাকড়া। তো এই কাকড়া হচ্ছে নিজেকে কিভাবে সুরক্ষা করতে হয় এটি জানে, সুরক্ষার প্রতীক এবং মাতৃত্বের প্রতীক, আর হচ্ছে আবেগের প্রতীক। সুরক্ষা, মাতৃত্ব, আবেগ, কর্কট রাশি। এবার আমরা যাই সিংহ রাশি। সিংহ হচ্ছে সিংহ, মানে সিংহই, সরাসরি সিংহ। তো সিংহ সবসময় বনের রাজা, আমরা জানি। তো বনের রাজা, ওনার ভিতর রাজসিকতা থাকবে, এটা প্রথম বৈশিষ্ট্য। তারপরে উনি মর্যাদা ছাড়া চলতে পারবে না, মানে ওনাকে মর্যাদা না দিলে উনি আর সেখানে থাকবে না। অর্থাৎ সিংহ রাশির রাজসিকতা থাকবে, মর্যাদা থাকবে, নেতৃত্ব থাকবে। অর্থাৎ সিংহ যেহেতু বনে নেতৃত্ব দেয়, তো সর্বদা নেতৃত্বটা ওনার ভিতর থাকবে। তারপরে চলে যাব আমরা কন্যা। কন্যা রাশির প্রতীক হচ্ছে একটি কুমারী নারী। কুমারী নারী আমরা চিনি, যে অবিবাহিত নারী। তো এই কুমারী নারী, কুমারী নারীকে আমরা কিন্তু জ্যোতিষশাস্ত্রে পবিত্রতার প্রতীক বলি। তো কন্যা রাশি এটা, তো এই কুমারী নারী হচ্ছে পবিত্রতার প্রতীক, এমনকি বিশ্লেষণ শক্তিরও প্রতীক কিন্তু। এরা খুব বিচার বিশ্লেষণ ভালো পারে। তাহলে এই কন্যা রাশি হচ্ছে কুমারী নারী, তার পবিত্রতা এবং বিশ্লেষণ শক্তির প্রতীক লিখলে। তারপরে হচ্ছে তুলা রাশি। তুলা রাশি বা দাড়িপাল্লা। তুলা মানে তৌল দণ্ড, দাড়িপাল্লাকে বাংলায় আরেকটা ভাষায় তৌল দণ্ড বলা হয়। তো এই দাড়িপাল্লা, দাড়িপাল্লা হচ্ছে সবসময় আমরা মাপি, ভারসাম্য রক্ষা করি। তো এই রাশি হচ্ছে সবসময় ভারসাম্য রক্ষা করে। যেমন আমরা নৌকায় সাইডে আমরা ওই যে ঝুল বাঁধি, নৌকা যাতে স্রোতের ঢেউয়ে উল্টে পাল্টে না যায়, তার জন্য এই ভারসাম্য বজায় রাখার জন্য যেটি করি। বা বিচারক আপনারা দেখেছেন যে ব্রিটিশ লতে, আইন আদালতে ওই দাঁড়িপাল্লা ঝুলানো থাকে। তো এটা বিচার এবং সমতার প্রতীক। তারপরে যান আপনার বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক মানে বিছা বা বিচ্ছু, কেউ বিছা বলে, কেউ বিচ্ছু বলে। বৃশ্চিক রাশি, বিছাই কিন্তু জানে কিভাবে আত্মরক্ষা করতে হয়। অর্থাৎ বুলেট প্রুফ জ্যাকেট ওনার রাশিতেই থাকে, ওনার বৈশিষ্ট্য আত্মরক্ষা এবং রূপান্তরের প্রতি, কিভাবে রূপ থেকে রূপান্তরে যাওয়া যায়, সেজে গুজে আর একটু ভালো দেখানো যায়, কিভাবে নিজেকে পরিবর্তন করা যায়, কিভাবে নতুন কিছু সৃষ্টি করা যায়, এই রূপান্তরের প্রতীক হচ্ছে বৃশ্চিক রাশি বা বিচ্ছু রাশি। তারপর বৃশ্চিকের পরে ধনু রাশি। ধনু রাশি হচ্ছে অশ্বের পিঠে উঠে আরোহী, যার হাতে থাকে ধনু, তীর ধনু। অর্থাৎ ঘোড়ার পিঠে অশ্বারোহী থাকবে, অর্থাৎ ঘোড়ার সেই যে চালায় তাকে আমরা কি ঘোড়ার সোস নাকি বলি। তো যিনি ঘোড়া চালায় তার হাতে থাকবে তীর ধনুক।
তীর ধনুকটা এমন ভাবে মারতে থাকবে যেন লক্ষ্য ভেদ করার জন্য, মানে ওনার যেখানে লক্ষ্য সেখানে উনি ভেদ করবে। যেমন ক্ষুধার্ত ব্যক্তি, আপনার পাহাড় জঙ্গলে ঘুরতে গেছেন, ঘুরতে গেলে ক্ষুধা লেগেছে, গাছে আম আছে, আপেল আছে, বিভিন্ন ফল ফুলেছে, তো সেই ফল আপনারা তীর ধনুক দিয়ে ফল পাড়বেন। ফলে গুলিটা লাগলে কিন্তু ফলটা নষ্ট হবে, গুলি লেগে নিচে যদি পড়ে তাহলে সেটি ফেটে যাবে, ময়লা হবে। আর যদি ফলের বোটায় যদি আমরা আঘাত করে নিচে যে ক্যাচ ধরতে পারি, তাহলে আমাদের সুন্দরভাবে পেট ফুলে খেয়ে নিতে পারবো, ওটা ধোঁয়া পরিষ্কার করা আলাদা। ঠিক তদনুরূপ এই যে ধনু রাশি হচ্ছে অশ্বারোহীর হাতে ধনু এবং তীর, ইনি হচ্ছে দূরদৃষ্টির প্রতীক। মানে কিভাবে আমি লক্ষ্য ভেদ করবো, মানে দূরদৃষ্টি, অন্তর্দৃষ্টি আর দূরদৃষ্টি, এটা তো আমরা বুঝি মনে হয়। তো সেই দূরদৃষ্টির প্রতীক বা লক্ষ্যের প্রতীক এবং ধর্মেরও প্রতীক। যেখানে ধর্ম অধর্মের যুদ্ধ চলে তখন কিন্তু ধনু রাশির বিশেষ একটা ক্রিয়া প্রতিক্রিয়া এই বা ভূমিকা ধনু রাশি থাকে। ধনুর পরে হচ্ছে মকর রাশি, এইটা মকর রাশি। তো মকর রাশি হচ্ছে জলজ একটা হিংস্র জন্তু। কেউ কেউ বলে আবার এটি হচ্ছে ছাগল, রাম ছাগল, জলের রাম ছাগল। কিন্তু যাই হোক, এটি মকর রাশির প্রতীক হচ্ছে জলজ একটা হিংস্র প্রাণী, দেখতে ছাগলের মাথার মতো দেখায়। কিন্তু আপনাদের লিখতে হবে মকর রাশি জলজ হিংস্র একটা প্রাণী, দেখতে রাম ছাগলের মতো। এই রাম ছাগল কিন্তু আবার অধ্যবসায়ের প্রতীক। আমরা যে বারবার চেষ্টা করব, একবার না পারলে আর একবার দেখবো, আর একবার না পারলে আর একবার চেষ্টা করব, এই প্রকৃত অধ্যবসায় কিন্তু এই রাম ছাগলই দেয়। তারপরে মানুষের মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা, আমরা এর ভিতর ফার্স্ট হব, আমরা একটু বেশি শিখবো, আমরা সাফল্যের চূড়ায় উঠবো, ভালো জ্যোতিষ হব, যার জন্য মকর রাশি শনির রাশি, শনির মূল ঘর, এরাই কিন্তু জ্যোতিষ শাস্ত্রকে বেশি বেছে নেয়। কারণ ইনরা অধ্যবসায়ী হয় এবং এনাদের ভিতর উচ্চাকাঙ্ক্ষাও থাকে, আবার সাফল্য থাকে। তো এই রাম ছাগলকে অধ্যবসায়ী, তারপরে উচ্চাকাঙ্ক্ষী এবং সাফল্যের প্রতীক বলা হয়। এবার কুম্ভ রাশি। আমাদের এখানে যারা মায়েরা আছেন তারা ভালো বুঝবেন যে কলসি কাকে করে যে আগে জল আনতেন, ওই কলসি কাকে করে, মানে পূর্ণ কলসি, পূর্ণ কুম্ভ। যেমন ওই আমাদের যাত্রাকালীন একটা মন্ত্র আছে, সেটি হচ্ছে ধেনু বৎস প্রযুক্তা বিগ সুযোগ রোগা দক্ষিণাবর্ত বন্যী দিব্য স্ত্রী পূর্ণ কুম্ভা দ্বিজ নির্ভ গণিকা পুষ্প মাল্য পতাকা। মানে যাত্রাকালীন কি দেখলে আপনার যাত্রা শুভ হবে। তার মধ্যে ব্রাহ্মণের স্ত্রী, মানে দিব্য স্ত্রী, পূর্ণকুম্ভ মানে পূর্ণ কলসি নিয়ে যাচ্ছে। যেমন ওই যে খনার বচনে পড়েছেন, হাসা হতে কাদা ভালো যদি কাঁদে পায়, মরা হতে জ্যান্ত ভালো যদি মরে, কি মরা হতে জ্যান্ত ভালো যদি মরতে যায়। তারপরে হচ্ছে উম বামেতে দেখেন সর্প শৃগাল দক্ষিণে। মানে এই বিভিন্ন যে খনার যে বচনগুলো রয়েছে, ওগুলো একটু পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আজ যাত্রাকালীন শুভাশুভের যে মন্ত্রটি রয়েছে, এটি পড়লে এবং তার তাৎপর্য দেখলে বুঝতে পারবেন যে পূর্ণ কুম্ভ, পূর্ণ কলসি, শুভ যাত্রার একটা প্রতীক। যার জন্য এই কুম্ভ রাশির মধ্যে থাকে জ্ঞান, তারপরে হচ্ছে যাবতীয় ভাগ বাটোয়ারা বন্টন করার ক্ষমতা, তারপরে সমাজ সেবার প্রতীক, মানে সমাজ সেবা, জনগণের কল্যাণ করা, এগুলো মানে কুম্ভ রাশির একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। অর্থাৎ পূর্ণ কলসি কাকে নিয়ে চলছে এক নারী, সে হচ্ছে কুম্ভ রাশির প্রতীক। তো তারপরে মীন রাশি সর্বশেষ, যুগল মৎস্য মানে দুটি মাছ। আমাদের আজকে উপস্থিতির সংখ্যা দেখা যাচ্ছে না কেন? টোটাল 43 জন স্যার। ও আচ্ছা, মীন রাশি হচ্ছে যুগল মৎস্য মানে দুটি মাছ মুখোমুখি থাকবে। এদের ভিতরে করুণা থাকে, অন্তর্দৃষ্টি থাকে, কিভাবে মাছ মুক্তি পায়, যেমন মাছ ধরে নিয়ে আসছেন সে কিভাবে মুক্তি পাবে, আবার কিভাবে নদীতে যাবে, এই সকল দিকের প্রতীক থাকে যুগল মৎস্য। পরবর্তীতে আলোচনা করব, আপনাদের লেখা শেষ হোক। তাহলে এই গেল হচ্ছে দ্বাদশ রাশির মান আমরা জানলাম, তারপরে প্রতীক জানলাম। এবার রাশির প্রকারভেদ।
তাহলে রাশি কত প্রকার? 12 প্রকার স্যার। যে হ্যাঁ, হ্যাঁ, 12 প্রকার। 12 প্রকার। সুন্দর, সুন্দর, 12 প্রকার। তার মধ্যে আরেকটু আমরা বলে যাই, যেমন মেষ রাশি আমরা যে লিখলাম অগ্রগামী মনোভাব, কর্মশক্তির প্রতীক, বা আরো কি লিখেছি, হ্যাঁ, কর্মশক্তির প্রতীক লিখে শেষ করেছি ধরেন। এইরকম মানে মেষ রাশি যেমন আপনাদের ওই যখন বৈশিষ্ট্যটা পড়বেন এখানে একটা পয়েন্ট কিন্তু রয়েছে যে রাশির কারকতা। রাশির কারকতা বলতে রাশির বৈশিষ্ট্য, এক নজরে রাশিটা কি, এটা যখন জানবেন আপনাদেরকে আপনাদের কাছে পঞ্জিকা রয়েছে, একটু পঞ্জিকার পেজটা দাগ দিয়ে নেন। 48 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু। 48 নাম্বার পৃষ্ঠার প্রথম থেকে মেষ রাশির প্রধান বৈশিষ্ট্য বা মেষ রাশির বৈশিষ্ট্য থেকে শুরু করে এক নজরে মেষ রাশির 1433 সালের উপর পর্যন্ত এই কলামটা, 12টা রাশির এই কলামটা একটু পড়ে যাবেন শুধু, আর কিছু না। অল্প পড়া, মানে 48 পৃষ্ঠা। তারপরে আছে 50 নাম্বার পৃষ্ঠায় বৃষ রাশি, প্রথম প্যারা। তারপরে 50-এ পরে 52 নাম্বার পৃষ্ঠায় রয়েছে প্রথম প্যারা মিথুন। এই অংশটা 12 রাশির 12 টুকরো পড়ে নেবে। তাছাড়া আরেকটু কথা একটু বলতে হয়, যেমন মেষ রাশি এক নজরে একটু বলে যায় যে ধৈর্য, সাহস, নেতৃত্ব, উদ্যম, এগুলো হচ্ছে মেষ রাশি। বৃষ রাশির স্থিরতা, ভোগ বিলাস, সম্পদ, ওটা তো বলেছি। মিথুন রাশির হচ্ছে বুদ্ধি, কৌশল, কৌতূহল, যোগাযোগ। আপনারা যারা যোগাযোগ রক্ষা করে চলে তারা বেশিরভাগ দেখবেন মিথুন রাশির মধ্যে পড়েছে। আবার কর্কট রাশির মধ্যে বেশি মায়া, মমত্ব, মাতৃত্ব থাকে, আবেগ থাকে। তো এই যে বেশি মাতৃত্ব, মায়া, মমতা যাদের রয়েছে দেখবেন যে কর্কট কর্কট রাশি হয়ে গেছে। সিংহ রাশি কিন্তু ওই যে বলেছি রাজা, মনের রাজা, রাজসিকতা, তো কিন্তু আত্মবিশ্বাস থাকবে বেশি, প্রচুর আত্মবিশ্বাসী। কন্যা রাশি হচ্ছে প্রচুর বিশ্লেষণ করতে পারে, শৃঙ্খলা বোধ, এই ক্লাসে মিউট আনমিউট নজর রাখা, যেমন ওই যে সুব্রত বাবু এক নজরে বলে ফেললেন যে অমুক কথা বলছেন। তো এই যে শৃঙ্খলা বোধ, আহ, শক্তি যাদের ভিতর থাকে সেটি কিন্তু কন্যা রাশির মধ্যে থাকে। তুলা রাশির মধ্যে বিশেষ করে ন্যায়পরায়ণতা, এটা তো বলছি, ভারসাম্য রক্ষা করা এটা বলেছি, সম্পর্ক স্থাপন করা এটা বলেছি, বা লিখে নেন। বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু একটা রহস্য থাকে সব সময়, গভীর থেকে গভীরতম দিকে যাওয়া বা রূপান্তর করা। এটি বলার উদ্দেশ্য আমি আর 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি। ধনু রাশি হচ্ছে আপনার ধর্ম, জ্ঞান, উচ্চশিক্ষা এগুলো রয়েছে। মকর রাশি রয়েছে কর্ম, দায়িত্ব, অধ্যবসায়। কুম্ভ রাশি হচ্ছে মানবতা, উদ্ভাবন, সামাজিক চিন্তা চেতনা ইত্যাদি। আর মীন রাশি আধ্যাত্মিকতা, কল্পনা করুন। বিশেষ করে আপনারা মেষ রাশি যেখানে লিখেছেন ওখানে লিখুন কালপুরুষের মস্তক বা মাথা। মেষ রাশি মাথাকে দেখে, এই মস্তিষ্ক। বৃষ রাশির ওখানে প্রয়োজনে লাল কালি ব্যবহার করে ওই জায়গায় টুক করে একটু লিখে রাখুন যে মেষ রাশি মাথা। বৃষ রাশি হচ্ছে গলা। মিথুন রাশি হচ্ছে 2 হাত। কর্কট রাশি হচ্ছে বক্ষ, মানে বুক, বক্ষ। সিংহ রাশি হচ্ছে হৃদয়, আমাদের হৃদয়ে কি বলছে। এমন আপনাদের সহযোগিতা করার জন্য সর্বদা আছেন আমাদের হৃদয় হরণ বাবু, হৃদয় নন্দী, শিবচন্দ্র নন্দী। এই হৃদয় সিংহ রাশি, মনে হয় ওনার সিংহ রাশি কিনা জানি না, দেখি কেমন হৃদয় হরণ করতে পারেন। কন্যা রাশি হচ্ছে তন্ত্র, মানে পেটের যত যন্ত্রতন্ত্র রয়েছে সেই তন্ত্র। তুলা রাশির ওখানে লেখা রাখেন কোমর, মানে মাথা, কোমর। বৃশ্চিক রাশির ওখানে লিখে রাখেন যৌন শক্তি। একটা খোঁচা দিয়ে রাখবেন শুধু বৃশ্চিক রাশির ওখানে গিয়ে, যৌন শক্তি। ধনু রাশির ক্ষেত্রে কিছু লেখা লাগবে না। মকরের ক্ষেত্রে হাড়, ও সরি, মকরের ক্ষেত্রে হাঁটু, হাঁটু, হাড় না। হার্ট হৃদয় তো হচ্ছে সিংহ, সিংহ মকর, মকর লেখেন হচ্ছে হাঁটু।
দুই হাঁটু, এক হাঁটু না, দুই হাঁটু। আর মীন রাশির ক্ষেত্রে পা। এটা পরে বুঝতে স্যার পারবেন যে এটা স্যার কেন কুম্ভ লিখলাম। গুরুজি ধনু আর কুম্ভ কুম্ভ রাশিতে কুম্ভ বাদ গেছে। কুম্ভ ধনু রাশি আর বাদ কুম্ভে গেছে স্যার। কিছু লিখতে হবে না, ধনু কুম্ভে কোনো কিছু লিখতে হবে না। ধনু আর কুম্ভে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। কেন নেই এটা একটু পরে আপনারা বুঝে ফেলবেন। তাহলে আমরা কোথায় গেলাম? রাশির প্রকারভেদ গেলাম, রাশির প্রতীকে গেলাম। আবার খাতার আর একটা পেজ ধরেন, রাশির কারকতা গেলাম। এইবার হচ্ছে আর একটা পেজ করবেন। এটা যার যার মতো নোট করেও নিতে পারবেন, এমন সুন্দরভাবে ছক করে নিতে পারবেন যে একবারে আহ চোখের সামনে রেখে মুখস্থ রাখা যায়। তো আপনার কয়েকটা ছক করে, আমার নীতিতে হচ্ছে কয়েকটা ছক খাতায় করে টপ টপ একটু লিখে নিলে এইগুলো মনে থাকে বেশি। অথবা এক ছকের ভিতর সুন্দর করে লিখে নেওয়াও কিন্তু যায়, কিন্তু সেটি আপনাদের বুঝতে হবে, বুঝতে কষ্ট হবে, পরে এক ছকে সাজাবেন। কিন্তু আপাতত তিনটি চারটি ছক করে আপনারা লিখে নিন, তাহলে বেশি ভালো হবে। অথবা সরাসরি লিখে নিন, পরে আপনারা ছক করে বসিয়ে নেবেন, যেভাবে নেন। তাহলে এরপরে আমরা যাব যে রাশির প্রকারভেদ। দেখেন খুব সহজ হয়ে যাবে। রাশি কত প্রকার? যেমন রাশি প্রথম হচ্ছে চর রাশি, স্থির রাশি, দ্ব্যর্থক রাশি। তাহলে চর, স্থির, দ্ব্যর্থক। চর রাশি কোনগুলো, স্থির রাশি কোনগুলো, আর দ্ব্যর্থক রাশি কোনগুলো? আপনারা ছকে লিখবেন না সরাসরি লিখবেন বলেন? ছগাই দেন স্যার, বুঝতে সুবিধা হবে। তাহলে মেশে আর লেখেন, বিষয় প্রথম হচ্ছে বিষয় চর বিশ্লেষণ রাশি। যেহেতু ছক থেকে করা হবে স্যার, ছক আকারে লিখলে ভালো হয়। হ্যাঁ, তাহলে ছকে মেশ লেখেন, চর। এই মেষ রাশির ঘরে চর লেখেন, কর্কট রাশির ঘরে চর লেখেন। সঙ্গে কি আমিও লিখবো? লেখেন স্যার, লিখলে ভালো হবে। জি স্যার, লিখলে ভালো হয় স্যার। ভালো তো হয়, কিন্তু এ তো ছকে একেবারে লিখতে হবে কখন? লেখেন, মেশে হচ্ছে চর, কর্কটে চর, তারপরে তুলায় চর, আর মকরে চর, মানে এই বড়গুলো চর। আমরা একটু উপরের দিকে লিখি, তাহলে সব লিখতে পারবো। এখানে চর, আর হচ্ছে তুলায় চর। এই চারটে হচ্ছে চররাশি। এবার স্থির রাশি, আমি একটু অন্য কালে নিই। এবার স্থির লিখবেন বৃষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ। মানে স্থির হচ্ছে, তাহলে স্থির স্থির, বৃষ, সিংহ স্থির, তারপর হচ্ছে বৃশ্চিক হচ্ছে স্থির, তারপরে কুম্ভ হচ্ছে স্থির। এই এইবার দ্ব্যর্থক। দ্ব্যর্থক হচ্ছে বাকিগুলো, মানে মিথুন, কন্যা, ধনু আর মীন। তাহলে দ্ব্যর্থক আমরা এখানে লিখে একটু লাল কালি ব্যবহার করি। আহ এই দ্ব্যর্থক। দ্ব্যর্থক মানে দ্বিস্বভাব। তাহলে রাশির প্রকার ভেদে আমরা প্রথম গেলাম স্বর, স্থির আর দ্ব্যর্থক। এই তিন প্রকার লেখা হয়ে গেছে সবার, হয়ে গেছে। তাহলে 12টা রাশি কিন্তু পূর্ণ হয়ে গেছে। দেখেন, স্বর রাশি চারটে পেলাম, স্থির রাশি চারটে পেলাম, দ্ব্যর্থক রাশিও চারটে পেলাম। ঘরে কিন্তু আর জায়গা নেই। কিন্তু আরো কিছু আছে এর ভিতর। এর ভিতর যেমন অগ্নি, পৃথিবী, বায়ু, জল, এই চারটি তত্ত্ব আছে। তাহলে অগ্নি রাশি কোনগুলো? আমাদের সেই সেই ঘরে অগ্নি লিখতে হবে। তাহলে অগ্নি মানে আগুন রাশি। আগুন রাশি লিখবেন। এইবার আমি কোন কালার লিখবো? আগুন হচ্ছে মেষ রাশি, যেমন অগ্নি। মেষের ঘরে গিয়ে অগ্নি লেখেন, আপনাদের খাতায় লিখতে তো অবশ্যই সুবিধা। আমার এখানে বোর্ডে লিখতে একটু সমস্যা আছে। আর সিংহ আর ধনু,
তাহলে সিংহে গিয়ে অগ্নি লেখেন, এই সবটাই লিখবো, এখানে লিখি অগ্নি, সিংহে অগ্নি, আর ধনুতে অগ্নি। অগ্নির পরে পৃথিবী, কেউ বলে পৃথিবী রাশি, আবার কেউ বলে মাটির রাশি। পৃথিবী মানে মাটি, মাটির রাশি। তাহলে এবার পৃথি রাশি বা পৃথি তত্ত্ব, তাহলে পৃথি তত্ত্ব বা পৃথি রাশি কোনটা, মাটির রাশি কোনটা? বৃষ, কন্যা, মকর। তাহলে বৃষতে লিখবো আমরা মৃত্তিকা রাশি, মৃত্তিকা মানে পৃথি রাশি বা পৃথিবী রাশি। পৃথি, 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 কয়রি থয় দীর্ঘি। তো এখানে পৃথি, বৃষ লিখবো, কন্যা লিখবো, আর মকর লিখবো। পৃথি, আর মকর হচ্ছে পৃথিকা। পৃথি, পৃথিবী রাশি বা মাটি রাশি এগুলো। এবার বায়ু রাশি, তাহলে বায়ু রাশি হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ। এই মিথুনে লিখবো বায়ু, তুলাতে লিখবো বায়ু, মিথুন, তুলা, আর কুম্ভতে লিখবো বায়ু। এই লিখেছেন বায়ু। তারপর জল, তাহলে কোনটা? যেহেতু আগুন, পৃথি, বায়ু আর জল, তাহলে বাকি যে তিনটা আছে সেই তিনটা জল। জল হচ্ছে, জলরাশি হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন। তো এইখানে লিখবো জল, কর্কটে লিখবো জল, এই বৃশ্চিকে লিখবো জল, আর মিনে লিখবো জল। এই কয়টা জিনিস মুখস্থ রাখলে এর পরবর্তীতে ক্লাসে, সন্ধ্যার ক্লাসে আপনাদের বিচার করা শিখাই দেবো, দেখবে। এটা একটু স্যার সুন্দরভাবে একটা লেখা, প্রশ্ন ছিল। একটু পরে প্রশ্ন করেন, প্রশ্ন লিখে রাখেন, সেই প্রশ্নটা একটু পরে করেন। তো যখন আমাদের এই জলরাশি হয়ে গেল, তাহলে জল আমরা নোট করে নিলাম। তাহলে অগ্নি, পৃথি, বায়ু, জল। দেখেন অগ্নি রাশি মেষ, পৃথি রাশি বৃষ, বায়ু রাশি মিথুন, জল রাশি কর্কট। আবার অগ্নি রাশি সিংহ, পৃথি রাশি হচ্ছে কন্যা, বায়ু রাশি হচ্ছে তুলা, জল রাশি হচ্ছে বৃশ্চিক। আবার অগ্নি রাশি হচ্ছে ধনু, পৃথি রাশি হচ্ছে মকর, বায়ু রাশি কুম্ভ, আর মীন, জল রাশি মীন। তার মানে 4, 4 আর 4, মানে 4টা করে ভাগ হয়ে গেছে অগ্নি, পৃথি, বায়ু, জল। এর ভিতর এই 12টা রাশির মধ্যে কিন্তু পুরুষ রাশি আছে আর নারী রাশি আছে। যদিও আপনারা ওই মেষ রাশি যখন মেষ ভেড়া লিখেছেন, তখন ভেড়া পুরুষ ভেড়া না নারী ভেড়া এটা কিন্তু লেখেন। যেমন কর্কটে কাকড়া, ওটা কি মায়া কাকড়া না মদ্দা কাকড়া, এটা কিন্তু লেখেন। মকরে রাম ছাগল, রাম ছাগলটা মায়া না মদ্দা, এটা কিন্তু লেখেন। তো পুরুষ রাশি একটু লিখে নেন। যেমন একটা বাদে একটা হচ্ছে পুরুষ রাশি। মেষ যদি পুরুষ হয় তাহলে বৃষ বাদ দিয়ে মিথুন পুরুষ, মিথুন পুরুষ হলে তাহলে কর্কট বাদ দিয়ে সিংহ পুরুষ। মানে মেষ পুরুষ লেখেন, লিখে একটা বাদে একটা লিখে যান পুরুষ রাশি। সহজ, দেখেন এটা হচ্ছে পুরুষ রাশি। এই পু দিলাম, এই পু দিলাম, এই পু দিলাম, তারপরে পু দিলাম, এই পু দিলাম, এই পু দিলাম। বাকিগুলোর ফাঁকে ফাঁকে আপনারা স্ত্রী রাশি দিয়ে দেবেন। সহজ না? পুরুষ রাশি যদি মেষ রাশিতে পুরুষ দেন, মিথুনে পুরুষ দেন, সিংহে পুরুষ দেন, তুলায় পুরুষ দেন, ধনুতে পুরুষ দেন, আর কুম্ভে পুরুষ দেন। কথা হচ্ছে আপনারা জানি আপনারা কি প্রশ্ন করবেন, যে স্যার তুলা রাশি তো তোলদণ্ড, দাড়িপাল্লা, দাড়িপাল্লার আবার পুরুষ দাড়ি আর নারী দাড়ি আছে নাকি? নেই তো, তাই না? সিংহ, পুরুষ সিংহ আছে, নারী সিংহও আছে, কিন্তু দাড়িপাল্লার তো পুরুষ আর নারী নেই, আছে? আছে তো স্যার। এরকম, যাই হোক, এটা পরে আসতেছি, একটু পরে আসতেছি। আমাদের লেখাটুক শেষ করি, তারপরে আলোচনা করি। এইবার হচ্ছে শত রজতম, 3টি গুণ এই রাশির মধ্যে। সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ, আর তামসিক গুণ, এই 3টা গুণ থাকে। আমরা জ্যোতিষশাস্ত্রে বলি সত্ত্বগুণ, রজগুণ, আর তমগুণ।
যেমন শতগুণ রাশিগুলো কোনগুলো? এই রাশির মধ্যে আপনারা শত লিখে নিন। কর্কট সিংহ ধনু মীন। তাহলে আমরা কর্কট সিংহ ধনু মীন হচ্ছে সপ্তগুণ। সাত্বিক রাশি কর্কট সিংহ ধনু মীন। মীন ঠিক বলছি তো সুকান্ত বাবু? উম শত রজতম কর্কট সপ্ত শত কর্কট উম সাথে কর্কট সিংহ ধনু মীন, হ্যাঁ। শত সাত্বিক গ্রহ বা শতগুণ। কর্কটে লেখেন, সিংহে লেখেন শত, কর্কট সিংহ, আর ধনু আর মীন, হ্যাঁ ঠিকই আছে মনে হয়। পরে যদি ভুল থাকে তাহলে একটু ছেড়ে নেবেন। ধনু আর মীন এই হচ্ছে সপ্তগুণ বিশিষ্ট রাশি। শতগুণের পরে যাবেন রজগুণ। মানে রাজসিক। রজগুণ একটু লেখেন। মেষ বৃষ তুলা বৃশ্চিক মেষ বৃষ তুলা বৃশ্চিক রজ মেষ বৃষ রজ, আর হচ্ছে তুলা বৃশ্চিক র জ রজগুণ জ। এই চারটা হচ্ছে আপনার রজগুণ বিশিষ্ট মানে রাজসিক রাশি। এরপর তমগুণ মানে তামসিক রাশি। এরা তামাশা বেশি করে মানে তমগুণ মানে নিচু গুণ। ওই যেমন দেবগণ, নরগণ, রাক্ষসগণ। ওই দেবগণ, নরগণ, রাক্ষসগণের ক্ষেত্রে আপনাদের এই 17 তমতে চলে যেতে হবে। তাহলে বাকি যে চারটে আছে, বাকি কোন চারটে আছে? মিথুন আছে, কন্যা আছে, তারপরে কি আছে, মকর আছে, আর হচ্ছে কুম্ভ আছে। এই চারটা আছে তমগুণ মানে তামসিক গুণ। তম লেখেন, মিথুনে তম, এইবার কন্যায় লেখেন তম, আর হচ্ছে মকরে লেখেন তম, আর কুম্ভে লিখুন তম। মিউট ইনফিনিক্স। করেন, মিউট করেন। কি নাম? পূজা চোপড়া। পূজার নাম হবে। আপনারা যদি খেয়াল না করতে পারেন, আচ্ছা ইনফিনিক্স X68338 নাম বলুন। কি নাম? আগেই তো আনমিউট ছিল, আপনি মিউট করে তারপরে পরিচয় দিচ্ছেন। আনমিউট করেন। স্যার কি প্রণমী নাম? চক্রবর্তী। প্রণমী হ্যাঁ, চক্রবর্তী। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মিউট করে রাখবেন, যখন কথা বলবেন তখন হচ্ছে আনমিউট করবেন। ঠিক আছে? হ্যাঁ স্যার। মিউট করতে পারবেন তো? হ্যাঁ স্যার। নোটগুলো করেছেন? এই নোটগুলো করেছেন? হ্যাঁ স্যার করতেছি। একটু খাতা উঁচু করেন তো দেখি কি করেছেন। দেখাচ্ছি স্যার একটু অপেক্ষা। আচ্ছা আচ্ছা। আর কে আছে মিউট করা এখানে? আনমিউট করা নেই। আচ্ছা। হ্যাঁ, খাতা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না সবাই লিখতেছেন দেখেন যে কিভাবে এই ব্যাস আরো সুন্দর করে শিখে। আশা করবো আরো সুন্দর করে ইনরা লিখবেন। আরেকটু জিনিস লিখে নেন, আর একই সঙ্গে আরেকটু জিনিস লিখে নেন। এই 12টা রাশির মধ্যে বেশি উর্বর শক্তি মানে বেশি শক্তিওয়ালা রাশি কোনটা? মধ্যম শক্তিওয়ালা রাশি কোনটা? বন্ধা বন্ধা রাশি মানে যাদের ওই বন্ধা বাচ্চা কাচ্চা আমরা জানি মানে ছেলে মেয়ে জানি, এই বন্ধাত্ব যাদের হয় এর একটা রাশি থাকে। এই এই জিনিসগুলো একবারে লিখে নিন, তাহলে আমাদের আর ঝামেলা চলে যাক। তারপরে আমরা আলোচনায় যাবো। হ্যালো, হ্যালো।
ইনফিনিক্স যিনি আছেন মিউট রাখুন, মিউট রাখুন। গুরুজি আপনি মিউট আছেন। সরি। তো ফোন ধরতে যে মিউট করে ফেলেছিলাম। তো আমরা বলেছিলাম যে উর্বর রাশি একবার একটু লিখে নিই। উর্বর জমি আছে না, যে জমিতে গাছ পুঁতে দিলে অমনি দ্রুত বেড়ে ওঠে। আপনাদের ভিতর যাদের উর্বর রাশি রয়েছে তারা দেখবেন যে সবসময় আগায় আছে। তো উর্বর রাশির নামগুলো লেখেন। কর্কট, বৃশ্চিক, মীন হচ্ছে উর্বর রাশি। এরা বিভ্রমণ, মানে এরা সবসময় দ্রুত সামনের দিকে আগায়। যাদের কর্কট রাশি আছে, যাদের বৃশ্চিক রাশি আছে, যাদের মীন রাশি আছে, দেখবেন যে আপনারা খুব অল্পতে সহযোগিতা পেয়ে যাচ্ছেন। উর্বর রাশি, এই এই যে উর্বর, মানে এই জমিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যে মধ্যম উর্বর, আর হচ্ছে বন্ধা, এই তিন শ্রেণী। তো মধ্যম কারা? মধ্যম হচ্ছে, উর্বর লিখেছেন তো, কর্কট, বৃশ্চিক, মীন উর্বর লিখেছেন। এবার মধ্যম লেখেন হচ্ছে বৃষ, তুলা, মকর। বৃষ, তুলা, মকর আর ধনু। বৃষ, তুলা, মক ধনু আর মকর। মকর, ধনু না, ধনু মকর। বৃষ, তুলা, ধনু, মকর, মধ্যম উর্বর। আর যারা আমার মতো বন্ধা, মানে দেখা যাচ্ছে ওই গাছ লাগালে আর গাছ বাড়ে না, মানে যেটুকু শিখেছি আর শিখতে পারি না, আমার কাতারে যারা আসতে চান, তাদের রাশি হবে মেষ, মিথুন, সিংহ, কন্যা এবং কুম্ভ। আমার রাশি কিন্তু কুম্ভ। অর্থাৎ আমি যা শিখেছি শিখেছি, এরপরে আর শিখবো না কোনোদিন। তো আমার সঙ্গে কে কে আছেন তাহলে বন্ধা রাশির মধ্যে? দেখি কে কে পড়েন আমি আছি মেষ গুরুজি, রাশি। সিংহ মেষ রাশি রাশি গুরুজি। প্রথম, এই যে প্রদীপ বাবু হাত মিলিয়েছেন। তো মিথুন রাশি গুরুজি আমি আছি কেউ? কুম্ভ রাশি। বাহ, ধন্যবাদ। মিথুন কে কে গুরুজি আছেন? আমি আছি কন্যা রাশি। আহ, সুন্দর। তাহলে তো আমার সঙ্গে লোক বাড়তেছে। সিংহ রাশি স্যার কেউ হ্যাঁ, আছেন? আছি স্যার, আমিও আছি। স্যার মিথুন আমি। আচ্ছা, আচ্ছা। এর সিংহ আবার রাশি শেয়ার আমি। করলো জুম, চয়ন রয়, কি যেন করলেন। হ্যাঁ। তো আমার সঙ্গে আছেন যারা, তারা হচ্ছে বন্ধা রাশি। সে হচ্ছে মেষ, মিথুন, সিংহ, কন্যা এবং কুম্ভ, এই কয়টা। এইবার রাশির একটু দিকভেদ হয়। রাশির দিকভেদ আর রাশির চক্রের দিকভেদ, দুইটা। এই দিকটা লেখায় দিয়ে আপনাদের লেখা ছাড়িয়ে দেবো আজকে। আজকে আর বেশি লেখাবো না। দিক, সর্বশেষ দিক। পূর্ব দিক লেখেন, পূর্ব লেখে লেখেন মেষ, সিংহ, ধনু। পূর্ব লিখে মেষ, সিংহ, ধনু লিখে দেন। পশ্চিম লিখে লেখেন মিথুন, তুলা, কুম্ভ। পশ্চিম লিখে মিথুন, তুলা, কুম্ভ। এটা সহজ আছে। পশ্চিম লেখে মি টু কু, মি টু কু, মানে মিথুন, তুলা, কুম্ভ। এইবার উত্তর, উত্তর লিখে লেখেন কর্কট, বৃশ্চিক, মীন। আর দক্ষিণ লিখে লেখেন বৃষ, কন্যা, মকর। আরো একটা জিনিস একবারে দিয়ে দিই, আবার এর জন্য আর এক ক্লাসে এটা যুক্ত করতে হবে। আর এর এখানে ভিতরে এখানে পশ্চিম এবং উত্তর দুইটাতেই মিন চলে আসছে। আহ উত্তরে হচ্ছে আহ কর্কট, বৃশ্চিক, না না মীন। ঠিকই আছে তো। পশ্চিমে তো মিথুন, ঠিক পশ্চিমে তো আছে, মিথুন পশ্চিমে বলছে। আসছে মিথুন তুলা মিথুন, কুম্ভ। তুলা, মিথুন কুম্ভ। বলছেন। আর উত্তরে হলো কর্কট, যুগান্তরা। পূর্ব বৃশ্চিক, হবে মীন। হচ্ছে মেষ, সিংহ, ধনু। আবার একটু মিলে নেন, পূর্ব হবে মেষ, সিংহ, ধনু। পশ্চিম হবে হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ। আর হচ্ছে পশ্চিমের পরে উত্তর হবে কর্কট, বৃশ্চিক, মীন। আর দক্ষিণ হবে বৃষ, কন্যা, মকর। জি স্যার, ঠিক আছে। আর একটা লাইন তাহলে লিখে নেন।
শেষে এটা যদিও 19-20 নাম্বার, ও না, এটা হচ্ছে 21 নাম্বার ক্লাসে পড়ার কথা, তারপরেও এখানে লিখে নেন, এক জায়গায় থেকে যাবে, আপনাদের সুবিধা হবে। সেটি হচ্ছে শীর্ষোদয় রাশি আর পৃষ্ঠোদয় রাশি। মানে শীর্ষোদয় মানে সবার শীর্ষে, আর হচ্ছে পৃষ্ঠোদয় মানে তো একটু পিছনের দিকে, এটা জানেন। আর উভ উদয় রাশি মানে কেউ শীর্ষে উদিত হয়, মানে সবার আগে উদিত হয়, কেউ হচ্ছে পিছনে উদিত হয়, আর কেউ হচ্ছে উভয় সময় উদিত হয়। শেষ, এরপরে আর লেখাও না। এটা পরের ক্লাসের টাস্কে দিয়ে দিচ্ছি, একবারে এক জায়গায় থাকলে আপনাদের সুবিধা হবে। এই জিনিসগুলো সারা জীবন যেহেতু লাগবে, এক জায়গায় থেকে যাক। তো শীর্ষোদয় রাশি বা আগে উদয় হয় কিন্তু মিথুন, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, কুম্ভ। মানে আমরা আগে উদিত হই। এইবার আমার দলে যারা আছেন কুম্ভ রাশির, আমরা কিন্তু আগে উদিত হই। তাহলে শীর্ষোদয় আবার শোনেন: মিথুন, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক আর কুম্ভ। এটা হচ্ছে শীর্ষোদয় রাশি। হয়েছে, লেখা হয়েছে। আচ্ছা, 20 সেকেন্ড পর কি বললেন? কুম্ভ, কুম্ভ ঠিক আছে, আমারটা। কুম্ভ কুম্ভ। হ্যাঁ, এবার পৃষ্ঠদয় রাশি। মেষ, 1 নাম্বার রাশি মেষ। ভেড়া আগে চলে, কিন্তু কথা হচ্ছে উদিত হয় কিন্তু পরে। ওই যে কচি পাঠা বুড়ো মেষ, দধির অগ্রগুলের শেষ, আরো কি কি যেন বলে, এইরকম আর কি। উম তো পৃষ্ঠদয় রাশি মেষ, বৃষ, কর্কট আর ধনু মকর। মেষ, বৃষ, কর্কট আর এই ধনু আর মকর হবে পৃষ্ঠদয় রাশি, পিছনে উদিত হয়। আর উদয় হয়, মানে গুরুজি, উভয় কালে। মীন রাশিটা কি উদয় না পৃষ্ঠ? না না, এটা উভয় উদয়, মানে দিনের ক্ষেত্রে সবসময় পৃষ্ঠ এবং ওই শীর্ষ, উভয় উদয় হয় হচ্ছে একটাই রাশি, সেটা মীন। আর লেখাবো না, আপনাদের অনেক লিখেছেন, হাতে ব্যথা হয়ে গেছে, বুঝতে পেরেছি। আর এরপরে আমাদের লেখা আছে কোথায়, 7 নাম্বার ক্লাসে যে একটু লেখা আছে জাতি ধর্ম বর্ণ, আর আছে লগ্ন সাপেক্ষে শুভাশুভ গ্রহ, এখানে 10 নাম্বার ক্লাসে একটু লেখা আছে। পঞ্চাঙ্গ জ্যোতিষে 13 নম্বরে একটু লেখা আছে। 14 নম্বরে হালকা একটু লেখা আছে। তারপরে 15 নম্বর লগ্নের পরিচয় কেন্দ্র একটু লেখা আছে। আর কম কম লেখা, এত লেখা আর কোনো ক্লাসে নেই। নেন। নমস্কার স্যার, আমি হ্যাঁ, নমস্কার। কন্যা আর বৃশ্চিকটা লিখতে পারি না। কন্যার কি? কন্যা আর বৃশ্চিক, কন্যা আর বৃশ্চিকের কি লিখতে পারেননি? এই পৃষ্ঠদয় না শীর্ষদয় না বোধ হয় এটা। কন্যা রাশি হচ্ছে শীর্ষোদয় শীর্ষোদয়, শীর্ষোদয়। আর বৃশ্চিক রাশি হচ্ছে বৃশ্চিক ও শীর্ষোদয়। শীর্ষোদয় শীর্ষোদয়। এই নোটগুলোর ভিতরে কোনো কোনো ভুল থাকলে আমাদের বিপ্লব কুমার মন্ডল, উচ্চতর ব্যাচের শিক্ষার্থী, এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা করছেন ওয়েবসাইট করে, বিভিন্ন দিকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন। উনি যদি থাকেন, আহ দেখছি না। স্যার যা বলেছেন এর মধ্যে কোনো ভুল হয়নি। বিপ্লব কুমার মন্ডল আছেন? দেখছি না। আচ্ছা, যদি কোনো লিখতে যদি কেউ ভুল করে থাকেন, তাহলে একজনের কাছ থেকে আপনারা আবার একটু শুনে নেন। 5 মিনিট আপনাদের শুনে নেওয়ার জন্য সুযোগ দেওয়া হলো। সুকান্ত বাবু সহযোগিতা করেন, যদি কেউ লিখতে ভুল করেন, 5 মিনিট। আমি বলে দিচ্ছি স্যার। তাহলে সহযোগিতা করেন। হ্যাঁ, সুকান্ত বাবু বলবেন, বলেন। ও, মানে যা যা লিখলাম সেগুলো বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমরা চর চর স্থির দ্ব্যর্থক, এইটা আমরা, ওইটা তো অবশ্য ছকে লেখাই আছে অবশ্য স্যার, মানে ছকে। শীর্ষদয় পৃষ্ঠদয় আর উভয়দয় এটা বললেই হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, শীর্ষ উদয় হচ্ছে, সবাই একটু মিলাই নেন, মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি। হ্যাঁ, এই ছয়টা হচ্ছে শীর্ষ উদয়। সবাই মিলাইছেন? কথা বলেন, সবাই মিলাইছেন কিনা কথা বলেন। এবার আপনারা মিলাই নেন হ্যাঁ দাদা মিলাইছি। পৃষ্ঠ উদয়, মানে পিছনে উদয়। এখানে হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, ধনু রাশি, মকর রাশি। এই পাঁচটা হচ্ছে পৃষ্ঠ উদয়। এরপর হচ্ছে উভয় উদয়। উভয় উদয় হচ্ছে মীন রাশি, শুধু মীন রাশিটাই একমাত্র উভয় উদয় আছে। এই 12টা। যার বুঝতে অসুবিধা সেই সাড়া দেবেন। আচ্ছা, হৃদয় দাদার কাছে একটু এই, শুনি, ওই যে আপনার আচ্ছা, উর্বর যে রাশিগুলো স্যার বললো না, ওইগুলো একটু আপনি একটু বলেন তো, আমার একটা তো, এই মিস হয়েছে আর কি। কি ছিল? ওই উর্বর, মধ্য উর্বর আর বন্ধা, এগুলো একটু বলেন তো দাদা। এটা লিখেছিলাম কোথায়, একটু দেখি, একটু অপেক্ষা করুন। পূর্ব দিক হচ্ছে 1 নম্বর মানে মেষ রাশি, সিংহ রাশি না, দিক না, আর দিক। ধনু রাশি। আরে না না, আমি বলি, সুকান্ত বাবু আমি বলে দিচ্ছি। হ্যাঁ স্যার বলেন। ওই উর্বর রাশি হচ্ছে যে আপনার কর্কট, বৃশ্চিক, মীন। কর্কট, বৃশ্চিক, মীন, হ্যাঁ উর্বর, ঠিক আছে, এই তিনটা। হ্যাঁ, আর মধ্যম হচ্ছে যে বৃষ, মকর, তুলা, ধনু। বৃষ, বৃষ, মকর, তুলা, ধনু। লিখতে পারছেন? হ্যাঁ, লিখতেছি। আচ্ছা, আবার বলি, উর্বর রাশি হচ্ছে যে কর্কট, বৃশ্চিক, মীন। আমি কিন্তু স্লো বলতেছি, আপনারা না বুঝলে বলবেন। হ্যাঁ, ওটা হয়েছে। মধ্যম উর্বর, মধ্যম হচ্ছে যে বৃষ, হ্যাঁ বৃষ, মকর, মকর, তুলা, দেবাশিস কুমার অর্ণব, আপনি কি কথা বলতেছেন না লিখতেছেন? লিখতেছি। আচ্ছা, এবার আপনাকে জিজ্ঞেস করা হবে মধ্যম, আপনি কি কি লিখেছেন বলেন মধ্যম। স্যার, স্যার উর্বর রাশি বলছিলেন স্যার কর্কট, বৃশ্চিক আর স্যার ভীম, আর মধ্য মধ্যম উর্বর পড়ছিলেন স্যার বৃষ, মকর, তুলা, ধনু। হ্যাঁ, আর বন্ধা রাশি? স্যার মধ্য রাশি বন্ধা বৃষ, মকর, বন্ধা তুলা। বন্ধা দুঃখিত স্যার, রাশি। বুঝতে পারি নাই। হ্যাঁ, বন্ধা বন্ধা রাশি। বন্ধা রাশি হচ্ছে যে আপনার যার কোনো ছেলে মেয়ে হয় না, যদি সহজ ভাষায় আপনার বোঝাতে চাই, এটাকে বন্ধা রাশি বলা হয়। মেষ, সিংহ, মিথুন। আস্তে আস্তে লিখেন। মেষ, স্যার সিংহ, সিংহ, স্যার মিথুন, মিথুন, কন্যা, কুম্ভ। লেখা হয়েছে সবার? দেখুন, হ্যাঁ প্রেসিডেন্ট স্যার ধন্যবাদ। তো আমি একটু কথা বলি, এগুলো কেন লিখলেন? ঠিক আছে স্যার। আপনারা এইগুলোকে একটা শক্ত কাগজে, আমাদের এই সিলেবাসের মতো, মানে এই যেমন সিলেবাস, এইরকম শক্ত কাগজে আলাদা করে নোট করবেন, করে ছবি তুলে সবাই গ্রুপে দিবেন। এটা কি দরকার, কেন দরকার? এই যে বন্ধা রাশি, বন্ধা রাশি মানে কি তাদের বাচ্চা কাচ্চা হবে না?
এটি আগে বুঝতে হবে যে বন্ধা রাশি বলা হয়েছে, তাহলে কি বাচ্চা কাচ্চা হবে না? ওই রাশির হবে না, না ওই রাশির লোকের হবে না? দেখবেন যখন আপনার ফলিত জ্যোতিষে যাবেন, যে আপনার সন্তানপতি বা পুত্রপতি বা কন্যাপতি বা পঞ্চমপতি দেখা যাচ্ছে ওই রাশিতে পড়েছে, এই বন্ধা রাশিতে পড়েছে, তখন বন্ধা রাশিতে পড়ে পাপ দৃষ্ট পাপ যুক্ত হয়েছে, তখন দেখবেন আপনার পাপ পুণ্য শুভ অশুভ অনেকে জানেন, অনেকে লেখে, এখনো সে ক্লাস হয়নি, তো হলে তখন ওগুলো কিন্তু লাগে। অগ্নি রাশি বিশেষ করে মানটেন যখন বিচার করবেন, এরকম একটা কাগজে যদি চার্ট করে রাখবেন, মানে এই সিলেবাসের উল্টো পাঠ বলতেছি, এরকম খাতার এমন জায়গায় রাখবেন যে ওই পেজটা সবসময় উল্টানো যায়, বা চোখের সামনে রাখবেন এগুলো, তাহলে দেখবেন একসময় মুখস্থ হয়ে গেছে। এটা নোট করে করে সবাই গ্রুপে দেবেন, তাহলে দেখা যাচ্ছে কারো যদি কোনো ভুল থাকে সেটা কারেকশন করে নিতে পারবেন। যেমন অগ্নি রাশি, আমার ঘরে আগুন লাগবে কিনা, তাহলে আগুন কোন ঘর? আমার মেষ রাশি অগ্নি রাশি লিখেছি, মেষ সিংহ ধনু। মেষ যদি অষ্টম ঘর হয়, যে আপনার লগ্নের অষ্টম ঘর হয়, সেখানে ধরেন মেষে মঙ্গলই বসে আছে, রাহু যুক্ত হয়ে বসে আছে, রাহু মঙ্গল, তখন দেখা যাচ্ছে এই অগ্নি রাশিতে অগ্নিতত্ত্বে কিন্তু আপনার আগুন দ্বারা কোনো ক্ষতি হতে পারে। এই ফলাদেশগুলো বের করার জন্য, যেমন ঝড়ে ঘর পড়বে, বায়ু রাশি মানে ঝড় আসবে, তাহলে ওই বায়ু কোন ঘর, বায়ু কোন ঘরকে দেখে, কোন ঘর থেকে বায়ু বিচার করা হয়, সেটি কিন্তু তখন এইগুলো লাগবে। পৃথিতত্ত্ব মানে পৃথিবী মাটি তত্ত্ব, আপনার বাড়িতে কোন পাশে ফাঁকা জায়গা আছে, কোন পাশে নেই, বা ধরেন আপনার বিশেষ করে বাড়িতে গাছপালা লাগানোর জায়গা আছে কি নেই, না ছাদের পরে লাগাচ্ছেন, ছাদ বাগান করছেন, এই তখন কিন্তু পৃথিতত্ত্ব এই মাটির রাশিতে কোন গ্রহ পড়েছে সেই অনুযায়ী বিচার করা হবে। তো এইগুলো সব সময় আমাদের সামনে লাগবে। যেমন শত রজতম গুণ, শত রজ শতগুণ মানে বহু গুণে গুণান্বিত, রজগুণ মানে রাজসিক গুণ, আর হচ্ছে তমগুণ মানে একটু নিচু গুণ, এই গুণ কেন রয়েছে এগুলো তখন লাগবে। তো এইগুলো আমাদের আজকের ক্লাসের টপিক যেহেতু, তাই আমরা লিখে রাখলাম, কিন্তু এটি সারা জীবন বিচার করার জন্য লাগবে। তো এমন একটা শক্ত কাগজে করে রাখবেন যে যাতে চোখের সামনে সব সময় দেখা যায়। যখন ফলিত জ্যোতিষের কাজ হবে বা নিজে নিজে প্র্যাকটিস করবেন যখন, তখন দেখবেন যে ঘরে বসে আপনি আপনার মা বাবা ভাই বোন সন্তান সন্ততি বিচার করছেন, বিচার করতে যেয়ে দেখবেন অটোমেটিক বিচার করা শুরু করে দিবেন আপনারা। ওই যে বললাম, যেমন আমার রাশির মধ্যে পড়েছেন কারা, বন্ধার মধ্যে, তাহলে আমরা কেন বাধার মধ্যে পড়েছি, আমি কেন বাধার মধ্যে পড়েছি, এই জীবনে শুধু বাধা আর বাধা কেন? এটা আজ যে রাশিগুলো আছেন, বন্ধা রাশি মেষ মিথুন সিংহ কন্যা, এই রাশি যারা আছেন তাদের কেন কাজে বাধা পড়তেছে, বারবার কেন বাধা পড়তেছে? বন্ধা মানে যে শুধু বাচ্চা কাচ্চা হবে না তা না, অনেক দিকে বাধা হবে, যার জন্য বন্ধা বলা হয়েছে। তাছাড়া ওই যে পূর্ব দিক লিখেছেন, পশ্চিম দিক লিখেছেন, উত্তর দিক দক্ষিণ দিক, চারটি দিক লিখেছেন, কোন দিক থেকে আমাদের শুভ দিক আসতে পারে, কোন দিকে বিবাহ হতে পারে, কোন দিকে বন্ধুত্ব হতে পারে, কোন দিকে চাকরি হতে পারে, কোন দিকে যে ব্যবসা হতে পারে, এই সকল দিকগুলো কিন্তু লাগবে তখন। তো সেই অনুযায়ী আপনারা লিখে রাখলেন আর কি, কি প্রয়োজনে। এবার আমাদের বিষয় রয়েছে 3 নাম্বার ক্লাসে, রাশির মান গেল, রাশির প্রতীক গেল, রাশির প্রকারভেদ গেল, রাশির কারকতা। রাশির কারকতা আমরা সংক্ষেপে 2-3 শব্দে ওই যে লিখে রেখেছেন, এটা কারকতা পূর্ণ কারকতা নয়, এটা পঞ্জিকার ওই রাশির প্রথম প্যারা, এটাকে সবাই একটু হয় নোট করে নেবেন, অথবা পঞ্জিকা তো সবার কাছে আছে, একটু পড়ে নেবেন। যেমন এইটা পড়ে নিলে কি হবে, সন্ধ্যার ক্লাসে কিন্তু দেখেন 4 নাম্বার ক্লাসে আছে নিউমারোলজি বা সংখ্যা তত্ত্বে নবগ্রহের সংখ্যা মান, ইংরেজি বর্ণের সংখ্যা মান, নাম সংখ্যা নির্ণয়, তখন আপনাদের যার যার নাম সংখ্যা নির্ণয় করে কিন্তু বলে ফেলতে পারবেন যে এই সংখ্যা কোনটা। তারপরে হচ্ছে সংখ্যা তত্ত্বে এক সংখ্যার গুরুত্ব বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা। তো এক সংখ্যার যাদের যারা পড়বেন, যেমন 1 রোল 10 রোল 19 রোল 28 রোল 37 রোল 46 রোল, রোল নাম্বার 46, 55 রোল নাম্বার, এই কয়েকজন কিন্তু সন্ধ্যাবেলায় বুঝে ফেলবেন আপনাদের রোল নাম্বার এগুলো কেন পড়েছে, নিজেরা নিজেরা বিচার করতে পারবেন আজকে সন্ধ্যায় আপনারা বিচার শিখে ফেলবেন, কম বেশি বিচারের দিকে যেতে পারবেন। তো নোট করা হয়ে গেছে, এই নোটের ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন আছে? আরেকটি বলেন। পয়েন্ট আছে কিন্তু, জন্ম ছকে তার প্রয়োগ। দেখেন 3 নাম্বারে রাশির কারকতা ও জন্ম ছকে তার প্রয়োগ। জন্ম ছকে তার প্রয়োগ কিভাবে?
আমরা রাশির কারকতা প্রয়োগ করব কিভাবে? এটা কিন্তু ওই যে ফলিত জ্যোতিষে পরবর্তীতে গিয়ে প্রয়োগ করতে হবে। তো আমরা রাশিচক্রে কিন্তু এই জল, পৃথিবী, বায়ু, জল, বা ধরেন আমরা জাতক রাশি বা স্থির রাশি, অগ্নি রাশি, বায়ু রাশি, তারপর মৃত্তিকা রাশি, রাজসিক রাশি, এগুলো কিন্তু আমরা রাশিতে প্রয়োগ করে নিয়েছি। আজকের ক্লাসের টপিক কিন্তু যে জন্মছকে তার প্রয়োগ, মানে এই রাশির যে কারকতা গুলো রয়েছে এটা জন্মছকে তার প্রয়োগ করা, মানে প্রয়োগ করা আমরা অলরেডি রাশি চক্রেই তো বসাইছি, সবাই চক্রে বসিয়ে নিয়েছে, মানে এটা বসায় নিয়েছে। এবার আসি জন্মছকে তার প্রয়োগের পরে হস্তরেখার প্রাথমিক পরিচয়। পরিচয়টা নেই নাকি এই পর্যন্ত আপনারা কেউ কিছু বলে নেবেন যে আপনারা এগুলো লিখলেন, আসলে কোনো গুরুত্ব আছে কি নেই? বলেন, কেউ এই ব্যাপারে কিছু বলতে পারবেন কিনা? দু একজন গুরুজি, কথা বলুন। স্থির চর দ্যোতক এগুলোর মধ্যে মানে ব্যক্তির বৈশিষ্ট্য প্রকাশিত হয়, তাই না গুরুজি? অবশ্যই। আমরা প্রথমে কি লিখেছি? একদম প্রথমে কি লিখেছি? রাশির কারকতা লিখেছি। তাহলে কারকতার মধ্যে ধরেন স্থির রাশিতে কি পড়েছে? মেষ রাশি আমরা কি লিখেছি? ধৈর্য লিখেছি, নেতৃত্ব লিখেছি, উদ্যম লিখেছি, সাহস লিখেছি, পরাক্রম লিখেছি। তো এই যে জিনিসগুলো লিখেছি এগুলো কি স্থির না চলমান? এগুলো অগ্নি না পৃথিবী? এগুলো পুরুষ না নারী? এই দিকগুলো কিন্তু আমাদের দেখতে হবে। যেমন বৃষ রাশির ষাঁড় প্রতীক লিখেছেন, ষাঁড় হচ্ছে সম্পদ এবং ভোগের প্রতীক। তাহলে সম্পদটা কি স্থির? স্থির রাশিতে পড়েছে কিন্তু। এবার কোন দিক থেকে সম্পদ আসবে, কোন দিকের রাশি পড়েছে, এই জিনিসগুলো বিবেচনা করতে হবে। তা বিবেচনা ধরেন খুব আপাতত একটু কঠিন আপনাদের, ওই 10টা ক্লাস যাওয়া পর্যন্ত একটু কঠিন মনে হবে, পরে কিন্তু বিবেচনা ঠিকই করে ফেলবেন। আপনারা দেখেন আজকে সন্ধ্যার পরে আপনারা প্রত্যেকে বিচার করা শুরু করবেন আশেপাশে যারা রয়েছে তাদের নিয়ে। একজন আপনাদের উচ্চতর ব্যাচের একজন আপনাদের বড় ভাই, আমরা কিন্তু সুব্রত কুমার মল্লিক একটি হাত সহ নক্ষত্র অবস্থান, রাশি অবস্থান দিয়ে কিন্তু আপনাদের দিয়েছে। দেখেন যে মাদার গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে পেজটা নিয়ে নেবেন, বা সবাই তো নোট করে নিয়েছে, ওভাবে নোট করে নেবেন। তো আমাদের আজকের পরের বিষয় রয়েছে হস্তরেখার প্রাথমিক পরিচয়। তো প্রাথমিক পরিচয় আমরা যদি একটু যাই, যদিও রেখাগুলো আঁকানো রয়েছে হাতে, তো আমরা এর পাশাপাশি আহ প্রাথমিক পরিচয়টা আমরা নিয়ে নিই, এগুলো সব মুছে ফেলি। হাত সবাই একটু এঁকে নেন, হাত আঁকানোর সহজ পদ্ধতি কিন্তু বলেছি, খাতার পরে হাত রেখে আঙ্গুলের ফাঁকের থেকে এভাবে দাগ দেবেন। এই এই হাত রাখবেন, প্রথম হাত আঁকতে আপনাদের একটু কষ্ট হবে, তার জন্য এইভাবে আঁকবেন। দেখেন এইভাবে হাত আঁকা যায়। এই যে, এই দেখেন হাত আঁকা হয়ে গেছে। দেখছেন? এইবার এখান থেকে আমরা দেবো শিরোরেখা, ওই রেখা, তারপরে দেবো শিরোরেখা, এইভাবে দেবো হৃদয় রেখা, এভাবে দেবো ভাগ্য রেখা। কিন্তু হাত আঁকা হয়ে গেছে। কার ওখান থেকে সাউন্ড আসছে একটু মিউট করুন। শ্যাম প্রসাদ চক্রবর্তী দাদা, আপনি আপনার আইডিটা মিউট করুন। তো এইভাবে হাত এঁকে নেন। হাত এঁকে নিয়ে আমরা এবার দেখে নেবো হচ্ছে আমাদের যেহেতু হস্তরেখার প্রাথমিক পরিচয়, রেখার প্রাথমিক পরিচয়, রেখার একটু পরিচয়টা আমরা নিয়ে যাই, যাতে আমাদের সন্ধ্যাবেলায় খুব আমরা যাতে কালকেই বিচার করতে পারি, এটা হচ্ছে বিষয়। তাহলে এই যে পীতাঙ্গুলির গোড়া থেকে মণিবন্ধের দিকে ধাবিত হবে লাল কালি, খেয়াল করেন, এটি হচ্ছে আয়ু রেখা। আপনারা হাত এঁকে এই একই বরাবর দাগ দিয়ে নেন, শুধু রেখার পরিচয়গুলো নিয়ে নেন। এই আয়ু রেখা, তারপরে আয়ু রেখার সঙ্গে যুক্ত করে বা একটু বিভেদ করে সোজা মঙ্গলের ক্ষেত্রে টেনে দেন, এটা শিরোরেখা। আয়ু রেখা মানে আবার কেউ জীবন রেখা বলে, শিরোরেখাকে কেউ মস্তিষ্ক রেখা বলে।
তবে শিরোরেখা হচ্ছে বেশি প্রচলিত রেখা। আয়ুরেখা, শিরোরেখা এগুলো বেশি প্রচলিত রেখা। প্রয়োজনে মস্তিষ্ক রেখা পাশে লিখে রাখেন, শিরোরেখা দিয়ে শিরোরেখা এবং মস্তিষ্ক রেখা, আয়ুরেখা এবং জীবন রেখা একই সঙ্গে লিখে নিন। তারপরে লিখে নিন হৃদয় রেখা। এই যে ওই যে আপনারা ক্ষেত্র দিয়েছিলেন, ক্ষেত্র এঁকেছিলেন, ক্ষেত্রগুলো একটু এঁকে দেবো। আগে আঁকা হয়েছে তো আপনার, যে বৃহস্পতির ক্ষেত্র, শনির ক্ষেত্র, রবির ক্ষেত্র, বুধের ক্ষেত্র, এগুলো তো আঁকা রয়েছে। ওই ক্ষেত্রের নিচের থেকে রেখাটা যাবে, এটি হৃদয় রেখা। হাতের মাঝখান থেকে মণিবন্ধ থেকে সোজা উপরের দিকে যে রেখাটা উঠবে সেটি হচ্ছে ভাগ্য রেখা। সবার হাতে যে থাকবে তা নয়, আমার হাতেই কিন্তু নেই, নেই, এই যে ভাগ্য রেখা নেই। অর্থাৎ যারা আমার সাথে আছেন যে রাশিগুলো, তাদের ভাগ্য রেখা নেই বিধায় দুঃখ করার কারণ নেই। আমার সাথে থাকবেন, দেখবেন এক সময় ভাগ্য ওই আমার মতো এরকম দুর্ভাগ্য নিয়েই চলতে হবে। আরো মোটামুটি ভালো থাকবে, আমি ভালো আছি। তো এই ভাগ্য রেখা নেই বিধায় কষ্ট পাওয়ার দরকার নেই। ভাগ্য রেখা না থাকলেও কিন্তু কিভাবে ভাগ্যকে উন্নয়ন করা যায় সেগুলো তো পামিস্ট্রি ক্লাস হবে, তখন বুঝে ফেলবেন। ভাগ্য রেখার পরে আমরা লিখবো এবার একটু বিবাহ রেখা। যাদের বিবাহ হয়ে গেছে তাদের তো বিবাহ রেখার আর দরকার নেই, যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ রেখা দরকার। অর্থাৎ বিবাহ রেখাটা এই কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় ঠিক এভাবে থাকে, একটি দুটি কখনো তিনটিও থাকে, একটি বড় থাকে একটি ছোট থাকে, এরকম কিন্তু থাকে এই কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায়, এগুলো বিবাহ রেখা। তারপর হচ্ছে রবির আঙ্গুলের মাঝখান থেকে রেখা নেমে আসবে, এটা রবি রেখা। কখনো হৃদয় রেখা ভেদ করে আসে, কখনো এসে ভাগ্য রেখার সাথে মিলিত হয়, যে পর্যন্ত আসুক এটা রবি রেখা। রবির ক্ষেত্র থেকে যে রেখা আসবে সেটা রবি রেখা। রেখা কোন দিক থেকে ওঠে কোন দিক থেকে নামে এগুলো বোঝার জন্য এবার ডিজিটাল পদ্ধতিতে আপনাদের হাতের রেখা শেখানো হবে। মানে আমরা টিভির স্ক্রিনে, আমরা যেহেতু ডিজিটাল বোর্ড কিনতে পারিনি, অনেক দাম, 2,75,000 টাকা দাম, যে কারণে আমরা টিভির স্ক্রিনে আমরা দেখাবো, দেখায় একেবারে ডিজিটাল পদ্ধতিতে আপনাদেরই হাত নেওয়া হবে, নিয়ে আপনাদের রেখা আমরা ট্রাই করেছিলাম যে 1 মিনিটের ভিতরে আপনাদের হাত পাঠাবেন, পাঠানোর মাত্র আমরা 1 থেকে 2 মিনিটের ভিতর স্ক্রিনে এনে ওই হাতটা দেখাতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আপনাদের কাছে আমার দাবি থাকবে, যেটা যিনি হাত পাঠাবেন মিউট আনমিউট আপনাদের দায়িত্বে রাখতে হবে। একটা ক্লাসে 2 3 জন 5 জনের হাতও পাঠাতে পারবেন। পাঠালে সেই হাতগুলো রেখা কিভাবে হবে, কিভাবে বিচার করবেন, এগুলো একেবারে মানে আহ রেখাগুলো টেনে টেনে বুঝিয়ে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের নিজেরা যদি একটু শৃঙ্খলাবদ্ধ ভাবে থাকেন, আপনারা যদি নেন, তো সবাই আপনাদের 55 জন আছেন, 55 জনে 5টা ক্লাসে, ওই 11টা ক্লাসে 5টা করে, 5 জনে করে হাত নিলে কিন্তু সবার হাত বিচার হয়ে যাবে। তো যাই হোক, তো আমরা রবি রেখা লিখলাম। শনির ক্ষেত্র থেকে যদি কোনো রেখা নামে সেটিকে শনি রেখা বলে। আমরা এবার একটু অন্য কালিতে দাগ দিই। আহ, শনির ক্ষেত্র থেকে কোনো রেখা নামলে এটা শনি রেখা বলে। আবার অনেকে এই ভাগ্য রেখা ভেবে শনির ক্ষেত্রে উঠে যায়, এটা উঠেছে না নেমেছে বুঝতে পারেন না। এগুলো বোঝানোর জন্য এবার ডিজিটাল পদ্ধতি আনয়ন করা হয়েছে আপনাদের ব্যাচের জন্য, এটি প্রথম। আপনাদের ব্যাচ কিন্তু নতুন নতুন অনেক কিছু পাচ্ছেন। যেমন আপনারা প্রথম হচ্ছে বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি পেলেন। আগে আমরা সবাই কোচিং সেন্টারে শিক্ষা লাভ করেছেন, আর এখন আপনারা গভর্নমেন্ট শিক্ষিত প্রতিষ্ঠান পেলেন। আগে হচ্ছে আমরা বোর্ডে হাত এঁকে তারপরে আমরা শিখিয়েছি, আর এখন আপনাদের ডিজিটাল স্ক্রিনে দেখাবো, আপনাদের হাত নিয়ে দেখাবো। আর তখন হচ্ছে ছবির উপরে দেখাবো, হাত এঁকে দেখাতাম, আর এখন সরাসরি হাত নিয়ে দেখাবো। তো তারপরে আমরা আসবো মঙ্গলের ক্ষেত্রে। অনেক সময় এদিকে যে রেখা থাকে এটাকে মঙ্গল রেখা, বা ধরেন মঙ্গলে ভাটিকেন রেখা বা মঙ্গল রেখাই বলে যায়। এবার আয়ু রেখা থেকে চন্দ্রের ক্ষেত্রের দিকে যে রেখাগুলো যায় এটি হচ্ছে বিদেশ গমন রেখা, ভ্রমণ রেখা বা বিদেশ গমন রেখা, ভ্রমণ বা বিদেশ।
শুক্রক্ষেত্র থেকে ঊর্ধ্বগামী যে রেখাগুলো থাকে অর্ধেক অংশের ভিতরে, এটি হচ্ছে ভাই বোনের রেখা। এই লাল কালির এ পাশের অংশ ভাই বোন, আর এই পাশে যে বৃদ্ধাঙ্গুলি গোড়ায় যে রেখাগুলো ওঠে এটি হচ্ছে প্রভাব প্রতিপত্তি, প্রভাব। আপনার কথা লোকে শুনবে, জানবে, মানবে, মানে প্রভাব রেখা, আপনার নেতৃত্ব মানবে, আসলে প্রভাব রেখা আছে কিনা। যদি প্রভাব রেখা থেকে থাকে তাহলে আপনারা প্রভাব খাটাতে পারবেন, না থাকলে প্রভাব খাটাতে পারবেন। তো সেটি কিভাবে থাকে এগুলো পরবর্তীতে দেখতে পারবেন। প্রভাব রেখা গেল, যাওয়ার পরে আর কি রেখা থাকে, যেমন স্বাস্থ্য রেখা থাকে, আয়ু রেখা থেকে উঠে বুধের দিকে যায়, সেটি হচ্ছে স্বাস্থ্য রেখা। আয়ু রেখা থেকে বা জীবন রেখা থেকে উঠে বুধের ক্ষেত্রের দিকে যেটি যায় এটি হচ্ছে স্বাস্থ্য রেখা। বিপরীতে ভাগ্য রেখা থেকে উঠে বুধের ক্ষেত্রের দিকে এই কালো কালির দাগ যে রেখাটা যায় এটা হচ্ছে ব্যবসা রেখা। তাহলে আয়ু রেখা থেকে যেটা উঠে বুধের ক্ষেত্রে গেল একই রকম দেখতে, সেটি হচ্ছে স্বাস্থ্য রেখা। আর ভাগ্য রেখা থেকে উঠে যেটা বুধের ক্ষেত্রে যাবে সেটি হচ্ছে ব্যবসা রেখা। লিখে নিয়েছেন? বেশি লেখানো হয়ে যাচ্ছে আজকে। এইবার হচ্ছে আয়ু রেখার সমান্তরাল আরেকটি রেখা থাকে, সেটি হচ্ছে আয়ু রেখার অনুগামী রেখা বা মার্শাল রেখা। আয়ু রেখার অনুরেখা বা অনুগামী রেখা অথবা মার্শাল রেখা। আয়ু রেখার অনুগামী রেখা অথবা মার্শাল রেখা, এই যে কালো রেখা। এইবার বৃহস্পতির ক্ষেত্রে অর্ধচন্দ্রাকারে, ঊর্ধ্ব অর্ধচন্দ্রাকারে যে রেখাটি থাকে এটা সলোমন রিং বা সলোমন রেখা। সলোমন রিং মানে সলোমন বন্ধনী, আবার সলোমন রেখা বলতে পারেন, যা বলেন, সলোমন বন্ধনী বলবেন বা সলোমন রিং বলবেন। এটা রাজা সলোমনের হাতে ছিল, তার জন্য সলোমন রিং। এবার শনির ক্ষেত্রে ঠিক একই রকম এই ইউ আকারে যে রেখা থাকবে এটা হচ্ছে শনি বন্ধনী, শনির বলয় বা শনির রিং। এই প্ল্যানেটেও কিন্তু শনির বলয় পাওয়া যাবে। শনির পাশে, শনি গ্রহের পাশে যে বলয় বা রিং আকারে থাকে, ওই গ্রহের যে ছবিগুলো গুগল থেকে আপনার সার্চ দেবেন, সার্চ দিয়ে যে গ্রহের যে সিম্বল গুলো পাবেন, ওই সিম্বলে দেখবেন যে শনির বলয় আছে, বৃহস্পতির বলয় আছে মনে হয়, না? শনি আর বৃহস্পতি দুইজনে বলয় আছে নাকি, না শুধু শনির বলয় আছে? স্যার শনি আর বৃহস্পতির আছে, আর শুক্র হ্যাঁ, বলা আছে স্যার ওই বুধ, রবি শনি মিলে আছে শুক্র। হ্যাঁ। তো ওই বলয় আছে, সেই বলয় রেখাটা দেখে নেবেন, এটা শনির বলয়। এইবার রবি আর শনি মিলে আর একটা বলয় তৈরি হয়, এটাকে বলে শুক্র বন্ধন। এই আর কি হাতে দেখার পরিচয় দরকার আছে? আর তো ক্লাসের সময় হবে যে গুহ্যচক্র, অস্ত্র আছে ইত্যাদি, এগুলো তো পরবর্তীতে হবে। আর কিছু দরকার আছে? স্যার ভায়াল অ্যাসিভিটি একটু দেখাই দেন, এই প্রত্যক্ষ। ভায়ালাসিবিয়া চন্দ্রক্ষেত্রে যায়, ভায়ালাসিবিয়া বাঁকা বাঁকা হয়ে এভাবে যায়। এই মণিবন্ধ রেখা, এটা মণিবন্ধ রেখা, মণিবন্ধের যে রেখাগুলো রয়েছে এটা মণিবন্ধ রেখা, এগুলো যাবে। স্যার ভায়াল অ্যাসিভা বলতে স্যার দৈব দর্শন যেটা আর কি স্যার, চন্দ্র ও, থেকে পৃথিবীর আচ্ছা দিকে আচ্ছা, গেল। দৈব রেখা, এটা হচ্ছে দৈব রেখা। এই ধনুকের মতো। বুধ এবং চন্দ্রের ক্ষেত্রে দৈব ধনুকের মতো বাঁকা যে রেখাটা থাকে এটা হচ্ছে দৈব রেখা, প্রত্যক্ষ দর্শন রেখা। তার হাতে কি সন্তানের হাতে থাকে? হ্যাঁ, সন্তান রেখা অবশ্যই থাকে। এই যে বিবাহ রেখার উপরে হচ্ছে এইভাবে যে রেখাগুলো থাকবে এটি সন্তান রেখা।
আবার ধন্যবাদ আরেক স্যার। জায়গায় সন্ধান রেখা থাকে, সেটি হচ্ছে এই বৃদ্ধাঙ্গুলের, এখানে তো দেখানো সম্ভব না ছবিতে, এই জন্যই হচ্ছে আপনাদের এখানে একটা আইয়ের মতো থাকে। প্রত্যেকের হাতে এই বৃদ্ধাঙ্গুলি এভাবে ভাঁজ করলে দেখেন, এই যে এই গিঁটটার উপরে, এই এই গিঁটটা সোজা করলে এখানে যে রেখাগুলো থাকে এ দিয়ে কিন্তু সন্তান বিচার করা হয়, অনেক সময় খুব কঠিন যদিও, তারপরেও বিচার করা যায়। এটা তখন শেখানো হবে। বেশি লেখানো হয়ে যাচ্ছে, কালকে শেষকালে দেখা গেল আপনারা অনেকে উপস্থিতি কমে যাবে না। আরেকটু জিনিস কি আমরা আলোচনা না করে যাবো ঠিক আছে কিনা, বলেছে। যদি বলেন তাহলে আরো একটু জিনিস কিন্তু এই হাতের ক্ষেত্রে আলোচনা করে যেতে পারি। হ্যাঁ করেন গুরুজি করেন। করেন গুরুজি। করেন গুরুজি শুনি। দেখেন আমাদের সিলেবাস কিন্তু সিলেবাস অনুযায়ী পয়েন্টে খুব বেশি পড়াশোনা কিন্তু না, খুব বেশি পড়া লাগলো না, দেখেন খুব তাড়াতাড়ি হয়ে গেল, ক্লাস এক কথায় শেষ, পরিচয় পর্যন্ত। তাহলে এমন কোনো কষ্ট আমরা কিন্তু করতেছি না। ওই যে আপনাদের মেইন গ্রুপে যে ছবিটা দিয়েছেন আমাদের ওই সুব্রত কুমার মল্লিক, উনি যে ইয়েটা দিয়েছেন, ওই ছবিটা, ওই ছবিটার ক্ষেত্রে আপনাদের আরেকটু জিনিস বসায় নিতে হবে। এই যে 9টা গ্রহের ক্ষেত্র আপনারা লিখেছিলেন, ওই 9টা গ্রহের ক্ষেত্র কিন্তু ওই ছবিটা আঁকা আছে। এই বৃহস্পতির ক্ষেত্রে আপনার কয়েকটা জিনিস লিখে নিতে পারেন। বৃহস্পতির ক্ষেত্রে আমাদের কয়েকটা রাশি আছে, মানে কয়েকটা নক্ষত্র আছে। এই বৃহস্পতির ক্ষেত্রে কোন কোন নক্ষত্র আছে আপনারা কেউ একটু বলতে পারবেন? বৃহস্পতির নক্ষত্র কোনটা কোনটা? আপনারা যে 27টা নক্ষত্র লিখেছিলেন, নক্ষত্রের অধিপতি লিখেছিলেন 2 নম্বর ক্লাসে, দেখেন পুনর্বসু বিশাখা। সুন্দর, এই তো পুনর্বসু নক্ষত্র। তো পুনর্বসু 7 নম্বর নক্ষত্র। তো পুনর্বসু নক্ষত্র কোন রাশিতে পড়েছে? মিথুন রাশিতে মিথুন আর পড়েছে। কর্কট। হ্যাঁ সুন্দর। মিথুন আর তাহলে কর্কট। মিথুন রাশিতে পড়েছে 10 ডিগ্রি, আর আর 3 কর্কট ডিগ্রি 3 20 ডিগ্রি মিনিট 20 পড়েছে মিনিট। কর্কট। হ্যাঁ তাহলে মিথুন কর্কট এই জায়গায় যদি আমরা একটু পরিচয়ের ক্ষেত্রে লিখে নেই, তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা হয়। এই জায়গায় টান দিয়ে লিখবো মিথুন কর্কট। উপরেছে এই বৃহস্পতির নক্ষত্র কিন্তু বিশাখা নক্ষত্র আছে, অর্থাৎ 7, 9, 7, 16, 16 নম্বর নক্ষত্র বিশাখা। বিশাখা কিন্তু তুলা এবং বৃশ্চিকে পড়েছে। তুলায় 10 ডিগ্রি আর বৃশ্চিকে 3 ডিগ্রি, দেখেন আপনারা যেখানে নোট নিলেন ওখানে দেখেন আছে। তো আর একটা দাগ দেবো, এখানে লিখবো টু আর বি, মানে তুলা এবং বৃশ্চিক রাশিতে পড়েছে। আবার এই বৃহস্পতির নক্ষত্র কিন্তু আরেক জায়গায় পড়েছে, কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ পড়েছে, আর মীন রাশির পূর্ব ভাদ্রপদ পড়েছে। তাহলে কু আর মি এইখান থেকে লিখে নিতে পারি আমরা, কুম্ভ আর মীন, মি, কু আর মি। যখন আমরা এই বৃহস্পতি বিচার করব, যেমন আজকে রবি বিচার করব, এগুলো হচ্ছে আমাদের একটু কঠিন হয়ে যাবে আজকে। তো আজকে আমাদের সন্ধ্যার ক্লাসের জন্য ধরেন রবি, এই জায়গা টান দিলাম রবির ক্ষেত্র থেকে। তাহলে রবির ক্ষেত্রে আমাদের রবির নক্ষত্র কি কি পড়েছে? কৃত্তিকা নক্ষত্র, অশ্বিনী ভরণী কৃত্তিকা হচ্ছে রবি নক্ষত্র। কৃত্তিকা 3 ডিগ্রি 20 মিনিট মেষ রাশিতে পড়েছে, বৃষ রাশিতে হচ্ছে 10 ডিগ্রি পড়েছে। তাহলে কৃত্তিকার মেষ আর বৃষ আমরা লিখে রাখবো, এখানে বৃষ, বৃ। এই রবির নক্ষত্র কিন্তু আবার সিংহেও পড়েছে, কন্যায়ও পড়েছে। তাহলে আমরা এই রবির ক্ষেত্রে সিংহ সি আর হচ্ছে কন্যার ক লিখলাম। আবার এই রবির নক্ষত্র যে দেখেন আপনার ধনুতে পড়েছে আর হচ্ছে মকরে পড়েছে, এই ধ আর ম লিখব, ধ, ধনু আর মকর। এই
এভাবে যদি ওই যে ছকটা আমাদের এই দেখেন নাম এখন মনে নেই, সুব্রত সুব্রত স্যার। সুব্রত বাবু, সুব্রত সাহা, সুব্রত কুমার সাহা, উনি যে দিয়েছেন, আমি ওনাকে বলবো যে এইটাই, মল্লিক স্যার। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আপনারা নক্ষত্র রাশির নামগুলো ওই একই জায়গায় বসিয়ে দিবেন প্রত্যেক জায়গায়। আর আপনি হাতে যেগুলো, যে ডিগ্রি গুলো লিখেছেন ওটা স্পষ্ট হয়নি, ওইটা আরেকটু বড় করে, যেহেতু হাতের আঙ্গুলটা বড়, তাহলে ওই জায়গায় নক্ষত্রের নামটা একটু বড় করে লিখে, ডিগ্রিটা একটু বড় করে লিখে যাতে দেখা যায়। অবশ্য স্ক্রিনে বড় করলে দেখা যাচ্ছে, কিন্তু ওইটা আমি প্রিন্ট বের করেছিলাম, প্রিন্ট বের করলে দেখি কি একেবারে সূক্ষ্ম হয়ে গেছে, ওটা একটু হ্যাঁ উম, মজবুত হওয়া স্যার, দরকার। স্যার বড় করে দিব স্যার। প্রিন্ট করার হ্যাঁ, সময় রেজুলেশন বাড়ায় নিলে পরে ওটা বড় আকারে বের হবে আর ফাটবে না। এগুলো কি আমি বুঝি? আমি তো বন্ধার আসি, আমি কেমন বুঝবো? কিন্তু এই যে আরে আমার না না, আমি সামনে আছে আমি ওটা তো বড় বুঝতে করে হবে। প্রিন্ট করেছি, আপনার ওটা পুরো আসে না। আর আমি সুব্রত স্যার বড় বাবু করে আপনি দিব স্যার। বড় করে দিন। স্যার A4 এই যে পেজে বড় করে দিব স্যার ওটা। এই যে দেখেন আপনার হাত, এটা বড় দেখেন করে আমাদের দিতেছি। প্রেসিডেন্ট স্যার, দেখেন আপনার নোটটা, দেখেন ওই দেখেন কত সুন্দর ভাবে নিয়েছেন, দেখেন দেখছেন? প্রেসিডেন্ট স্যার এখনো স্যার আমি কিন্তু স্যার বড় করে উনার আবার দিব দিকে স্যার এটাকে তাকিয়ে, স্যার A4 পেজে। হ্যাঁ, খালি আপনার একটু ভাবুন যে উনার দিকে তাকিয়ে আপনারা আদৌ জ্যোতিষ শিখবেন কিনা, ওনার কথা একটু চিন্তা করেন তাহলে। কাগজটা কি আমি বলে দিছি যে আপনি প্রেসিডেন্ট স্যার, আপনি কিন্তু এটা প্রিন্ট দিয়ে রেখেন, এটা কি বলছি বলেন তো? আর আমি প্রিন্ট দিয়ে দেখেছি যে ওইটা প্রিন্ট দিয়ে রাখতে গেলে, সংরক্ষণ করতে গেলে কেমন হয়, আমি দেখেছিলাম, সেটা মনে হয় উপরে আমি আনিনি, যদি এনে থাকি তাহলে তো এখানে থাকবে। আমি স্যার না, A4 পেজে বড় করে আবার দিয়ে দেবো স্যার ওটাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বড় করে লক্ষ টাকা দিয়েন তো। ওটা। ওটা আমি মনে করছিলাম যে আমি চশমার কারণে দেখতে পাচ্ছি না, কিন্তু আদৌ এটা দেখা যাচ্ছে না। এটা একটু আর বড় বড় করে করে দেবো দিয়েন। স্যার। ঠিক না আছে। আমি সুব্রত দাদা রাশিগুলো উল্লেখ করে দিয়েন। হ্যাঁ। এইবার আমি আপনাদের উপর বলবো যে সুব্রত মল্লিক বাবু আপনাদের অবশ্যই রাশি উল্লেখ করে দেবেন, কিন্তু তার আগে কি আমরা লিখতে পারবো না? আমরা প্রিন্ট দেওয়ার জন্য লিখবো না, আমরা খাতায় কি আমরা নিজেরা লিখতে পারবো কিনা এইভাবে? পারবো? ধরেন আমি যদি এখন জিজ্ঞেস করি, যিনি পারবেন তিনি উত্তর দিয়ে দিবেন, কিন্তু অনেকে যারা একেবারে নতুন আছেন, আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমরা একেবারে নতুন, তো আমরা মনে করব, আমি দ্বিতীয় ক্লাসে পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমি মনে করব যে এখানে সবাই নতুন। আপনাদের সঙ্গে আপনাদের বড় ভাইরা, বড় ভাইয়ের উপরে ব্যাচের শিক্ষার্থীরাও কিন্তু রয়েছেন। এটা কেন রয়েছেন আমি বলছি যে নতুন কিছু না পেলে কিন্তু ওনারা থাকবেন না, শুধু আপনাদের সহযোগিতা করার জন্য ওনাদের রাখতে পারবো। তো ওনাদের জন্য নতুন কিছু অবশ্যই থাকবে, সেটি থাকছে কিনা ওনারা কিন্তু বুঝতে পারতেছেন। তাহলে আপনাদের দায়িত্ব কি? বড় ভাইদের কাছ থেকে পাবো, কিন্তু পাওয়ার আগে আমরা তৈরি করি। এইবার আপনাদের ভিতর থেকে যারা একেবারে জিরো, মানে আপনারা বলেছেন যে আমরা একেবারে প্রথম থেকে শিখেছি, শিখতেছি, তো আমরা সেক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে যদি আমি বলি যে আপনারা একজন একটু একেবারে যারা জিরো তারা একটু অনুভব করেন তো, যে শনির ক্ষেত্রে কোন কোন রাশি পড়বে, তাহলে এইভাবে যদি পড়ে, শনি না শুক্র বলেন, এখানে শুক্র ফাঁকা আছে, শুক্রের নক্ষত্র কি কি একজন একটু বলেন। শুক্র গুরুজি, নক্ষত্র শুক্রের নক্ষত্র চিত্রা আছে ভরণী, আছে। পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়। আচ্ছা, যে বলেছেন তার নাম বলেন। নিগমানন্দ চক্রবর্তী। হ্যাঁ, ভরণী, আপনার রোল নাম্বার কত? পূর্ব ফাল্গুনী, রোল নাম্বার 4। 4। তাহলে একদম নতুন ব্যাচের, তাই তো? জি গুরুজি। হ্যাঁ, সুন্দর। তাহলে আহ, এই শুক্রের ক্ষেত্রে পড়েছে ভরণী নক্ষত্র, অর্থাৎ ভরণী, মেষ। পূর্ব, তাহলে রাশি কোনটা কোনটা পড়েছে? ভরণী, মেষ সিংহ ধনু। মেষ রাশি, একমাত্র মেষ রাশি। হ্যাঁ। আর পূর্ব ফাল্গুনী কোন রাশি? সিংহ। সিংহ। তাহলে মেয়ে লিখে লিখলাম সিংহ। তারপরে পূর্বাষাঢ়। পূর্বাষাঢ়া, পূর্বাষাঢ়া কোন হ্যাঁ, রাশিতে পড়েছে? পূর্বাষাঢ় ধনু রাশিতে। পূর্বাষাঢ়া, পূর্বাষাঢ় না, পূর্বাষাঢ়া। পূর্ব আষাঢ়, পূর্ব আষাঢ় ধনু রাশিতে। পূর্বাষাঢ়া, সারা। পূর্বাষাঢ়া। ও পূর্বাষাঢ়া, আচ্ছা পূর্বাষাঢ়া। হ্যাঁ হ্যাঁ। পূর্বাষাঢ়া কোন রাশিতে পড়েছে? ধনু ধনু রাশিতে। রাশি।
দেখেন তাহলে কি আপনারা একেবারে নতুন যারা তারা পারবেন না? দেখেন পারবেন। এবার আরেকজনের কাছে শুনি, আরেকজন বলবেন একেবারে নতুন থেকে। কর্কট, ওই সরি, চন্দ্র, মানে চন্দ্রের ক্ষেত্রে চন্দ্রের নক্ষত্র কি কি আছে, কোন কোন রাশিতে চন্দ্রের নক্ষত্র পড়েছে? স্যার